শুরু হয়ে গেল রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি এবং আপনি শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। আমরা বলে থাকি যে বাংলাদেশের রেডিওর ইতিহাসের সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো হচ্ছে জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিব। এই অনুষ্ঠানটি সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। আপনারা নিশ্চয়ই জানেন যে জেবিএসবি তে এসে মানুষ আমাদের রেডিওর শ্রোতারা কনফেস করে। আমরা বলে থাকি, একটু আগে আপনারা শুনেছেন সিগনেচার টিউনে, ভুল শুদ্ধ মিলিয়ে মানুষ। এবং এই যে শুদ্ধ হবার যে প্রচেষ্টা ভুল থেকে, সেটা মানুষের বিবেক বোধ যখন জেগে যায়, ঠিক তখনই মানুষ ভুলকে নিয়ে সামনে আসতে চায়। মানুষ বলতে চায় কেন ভুল করেছিলাম কিংবা কি অপরাধ করেছিলাম এবং সেই অপরাধটা কি ছিল, সেই অপরাধের প্রায়শ্চিত্ত কি ছিল। আমরা জেবিএসবি তে সবসময় যে জিনিসটি দেখানোর চেষ্টা করেছি, একজন অপরাধীর বেড়ে ওঠা, একজন অপরাধীর অপরাধের ধরন এবং শেষ পর্যন্ত সেই অপরাধীর অপরাধের প্রায়শ্চিত্ত। আমাদের আজকে কোন বন্ধুটি রয়েছে নিজের জীবনের অপরাধগুলো স্বীকার করবার জন্য, তাকে শুনে আমরা যারা সচেতন হব তারা তো আছি এখানে। আমরা প্রথমেই চলুন আর যে রাজুর কাছ থেকে জেনে নেই কে রয়েছে আজকের যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। ধন্যবাদ কিপ্রিয়া। আমাদের আজকের অতিথি পল্লীজয়। পল্লীজয়কে দেখেই বোঝা যায় যে সে সবকিছু জয় করার জন্যই এসেছে এবং অনেক কিছুই জয় করেছেন, তা তার কথা শুনেই বোঝা যায়। এতিম কিছু ছেলে মেয়েকে তিনি আর্থিকভাবে সাহায্য করেছেন এবং এখনো করছেন। এছাড়াও বন্ধুদের সাথে আড্ডা দেন, সময় পেলে সবাই মিলে ঘুরতে বের হন। দেশের এমন অনেক জায়গা আছে যেখানে জয় এবং তার বন্ধুরা মিলে ভ্রমণ করেছেন। সবকিছু মিলিয়ে জয় বেশ ভালোই আছেন। কিন্তু কি কারণে জয় আজ যাহা বলিব সত্য বলিবর মঞ্চে? চলুন তা শুনতে চলে যাই আরজি কিপ্রিয়ার কাছে। জি, আপনি শুরু করুন এবং ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করুন। আমরা 4 ভাই, আমি সবার বড়। আমার এক বোন, বাবা নেই, মা আছে। বাবা 2009 সালে মারা গেছে। আচ্ছা, আমি একটু জানতে চাই যে কোথায় আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি হলো কুষ্টিয়া জেলার ইউনিয়ন জুনিয়াদহ। আচ্ছা, আপনার বাবা কি করতেন? আমার বাবা একজন দিনমজুর কৃষক বলতে গেলে চলে। কয় ভাই বোন ছিলেন আপনারা বলছেন কেন? আমরা 4 ভাই, এক বোন। 4 ভাই এক বোন। আমি সবার বড়। আপনি সবার বড় ছিলেন। ওকে, তারপর সব সংসারে অভাব অনটন, সুখ কাকে বলে সেটা দেখা যায়নি। আপনি কিভাবে বন্ধুদের সাথে কথা বলেন? আপনি কিভাবে কথা বলেন? ওকে, ফাইন, ঠিক আছে। আমি যখন বড় হতে থাকি তখন কিন্তু একটা স্বপ্ন থাকে সংসারে যে মানুষের মতো মানুষ হবো, কিন্তু না, আমার আবার কাজ কাম করতো না। কারণটা হলো তিনি একটা অলস কিসিমের মানুষ ছিল। কাজ করুক বা না করুক, ওনার বিড়ি চাই, বিড়ি খাবে সে। বিড়ি খাবে সে। দেখা যাচ্ছে যে ঘর থেকে খাবার নেই কিন্তু ধান বিক্রি করে উনি বিড়ি খাবে। এভাবে চলছে দিনের পর দিন। এদিকে আমার মা ছিল খুব মহান ব্যক্তিত্ব, যার কথা না বললে নয়। আমি তখন ক্লাস 3 পড়ি। আমার মা আমাকে এতটা আদর করতেন যা বলার বাইরে। আমি একদিন স্কুল থেকে ফিরে এসে দেখি যে আমার মা রান্না করতেছে, কিন্তু আমার মা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। মার শাড়িটা মাথার উপর দেওয়া ছিঁড়া। তখন আমি জিজ্ঞেস করলাম, মার চোখ দিয়ে পানি পড়ছে, মা কি হয়েছে তোমার, কাঁদছো কেন? তখন মা আমাকে বললো যে বাবা, আজকে তোর আব্বা আমাকে মারছে। খুব খারাপ লাগলো। তখন আমি ভাবলাম যে লেখাপড়া করবো, কি করবো। মানুষে সপ্তাহে 6 দিন স্কুলে যায়, আমি যেতাম 4 দিন বা 3 দিন। কারণ তখন আমি 15 টাকা হাজিরে কাজ করতাম মানুষের বাড়িতে, সারাদিন কাজ করলে না খেয়ে। ক্লাস 3 কি ধরনের কাজ ছিল? সেই কাজটা ছিল হচ্ছে মাঠে কাজ, যেমন মনে করেন যে ধান কাটা, আখ ঝোড়া, মাথা কেটে বহন করে নিয়ে যাওয়া। আমার স্পষ্ট মনে পড়ে যে আমি 7 থেকে 8 দিন কাজ করার পর 180 টাকা দিয়ে আমার মাকে একটা শাড়ি কিনে দিই। আর আমার মা সেদিন খুব খুশি হয়েছিল। এরপরে হঠাৎ একদিন আমার দাদি মারা যায়, আমি জানতেও পারিনি। তখন আমি ঢাকাতে, যাক, ঢাকা কেন আসলাম? সামান্য একটা মিথ্যা, একটা অপবাদ, আমি কিছুই জানি না। কোন ক্লাসে পড়া অবস্থায় আপনি ঢাকায় আসলেন? আমি যখন ক্লাস 6 পড়ি তখন আমি ঢাকাতে এসেছি। অপবাদটা কে দিয়েছিল? অপবাদটা দিয়েছিল আমার বাড়ির সাথে। কি ছিল ঘটনাটা? কি ছিল? ঘটনাটা ছিল এরকম যে আমার বাড়ির সাথে আমি তাকে মামি বলে ডাকি। ক্লাস 6 এসে কতটুকু বোঝে? 17টা ছিল জমি নিয়ে। সেই জমির কারণে আমার অপবাদ দিয়ে দিল আমি নাকি তার সাথে ফিজিক্যাল রিলেশন। অ্যাকচুয়ালি তখন আমি কিছু বুঝতামই না ফিজিক্যাল রিলেশন কাকে বলে, কি এটা। ওকে, এই অপবাদটা দিয়েছিল আপনার বাড়ির পাশের একজন? আমার বাড়ির পাশে একজন, তাকে মামি বলে ডাকতাম। মামি আপনাকে দিয়েছিল অপবাদটা? মামি দেয়নি, মামির শাশুড়ি দিয়েছিল। ভাগ্যটা ভালো যে মামির শ্বশুরটা ভালো ছিল। ওকে, হ্যাঁ, তার পরবর্তীতে ওখান থেকে আমি মনের দুঃখে ক্ষোভে চলে আসি ঢাকায়। মানে ওখানে থাকবেনই না আপনি? থাকবোই না। কিন্তু আপনি যখন এই ধরনের অপবাদ দিল, আপনার পরিবার এটা জেনেছিল? শুধু জানান, আমার পুরো পরিবার, মানে তাদের কিছু করার নেই তো, আমরা অসহায়। কারণ আমার আব্বার বড় কোনো ভাই নেই, আমার মায়ের কোনো বড় ভাই নেই, এরা এতিম বলতে। মামির সাথে আপনার কি ধরনের সম্পর্ক ছিল? কোনো মানে যখন আমি ওদের বাড়িতে যেতাম, মামির আবার একটা দেবর ছিল মুক্তার, যে মুক্তার মালয়েশিয়া আছে। সে মুক্তার করছিল, চিঠি পাঠাই, তখন মুক্তার পড়াশোনা করতো, লেখাপড়া করলেন। তখন ওখান থেকে চিঠি পাঠাতাম, আমি কেমন আছি, সেই চিঠিটা আমি পড়ে দিতাম। আমাদের গ্রামের ভিতরে আমি শুধু শিক্ষিত। আচ্ছা,
তৎকালীন সময়, এখানে কেউ পড়াশোনা করতো না। ওকে। তো ওই মুহূর্তে ভাগ্যটা আমার ভালো যে মুক্তারের আব্বা আহাদ আলী মোল্লা, আল্লাহ ওনাকে জানাবাসী করুক, উনি আমাকে জিজ্ঞেস করলো বিচারের ভিতরে যে ইফরিটা কিরকম, জয় কেমন। তো সবাই বললো যে ভালো। আর সবচেয়ে বড় কথা যে মুক্তারের যে আব্বা, উনি বললো যে এর মতো ছেলে হয় না, কারণ উনি আমাদের বাড়িতে আসে না, যখন চিঠি দেয় তখন আসে। তো এরপরে আমি ঢাকা যখন চলে আসলাম, এসে আমি কার কাছে যাবো, কারণ আমি তো কিছুই চিনি না। আমার একজন পরিচিত লোক ছিল ইব্রাহিম ভাই, সে ইব্রাহিম থাকতে হলো মৌসাকের টেলার ছিল, তার কাছে আমি যাই একটু সাহায্যের জন্য। আমার পরনে ছিল কি একটা লুঙ্গি আর পায়ে ছিল একটা স্যান্ডেল, সেন্টু গেঞ্জি, এই আমার সম্বল। পরে আমি যখন টেলার ছিল ওখানে গেলাম দোতলায়, সেটা তো নিয়ন্ত্রিত। তখন আমাকে বলা হলো যে আমি জয় নামের কাউকে চিনি না, এই কথা বলা হলো আগে। আর আমি ওখানে গেছি তখন আমাকে বলছে এখানে ভিক্ষা দেওয়া হয় না। কি ভাই বিশ্বাস করেন, এত কষ্ট লাগছে, আমি ভিক্ষার জন্য আসছি। আপনি যেখানে গেলেন এটা কি আপনার পূর্ব পরিচিত ছিল? খুব পরিচিত, এবং আমার বাড়ির সাথে বিয়ে করছে সে, ইব্রাহিম ভাই। ওখানে আপনি জেনে শুনে ঢাকায় হ্যাঁ, এভাবে আমি এসেছিলেন? জানি তোর কাছে গেলে আমি সাহায্য পাবো, এরপর আমাকে কোনো সাহায্য করলো না। আপনি গিয়ে পরিচয় দিয়েছিলেন আমি ওই জয় বা এরকম? হ্যাঁ, উনি আমাকে চিনি, চিনার পরেও ছিলেন, মানে যে এরকম গ্লাস লাগানো আছে, দেখছে টেলার্স, খুব ভিআইপি টেলার্স। ওকে, মানে দেখেও না দেখার ভান দেখো করছেন। না দেখে ভান করলো। এর আগে ঢাকায় আপনি এসেছিলেন? না, কোনোদিন, ওই এক ফার্স্ট। ওকে। আজকে ঢাকা আর আজ থেকে 97 সাল 98 সালে ঢাকা অনেক পার্থক্য, অনেক বদলে গেছে। 97-98 সালে আপনি ঢাকায় আসেন, বাড়িতে সবাই জানতো এটা আপনি ঢাকায় আসছেন? হ্যাঁ, বাড়ি থেকে জানতো, বলে এসেছিলেন? আমি পালিয়ে এসেছি। তো পরে আমি যখন এখানে পৌঁছে যাই, কি করি, তো ভাগ্যটা ভালো, আমাকে একজন হেল্প করেছিল, যিনি ফরিদপুর জেলার আব্দুল কাদের ভাই। দেখা হলো কিভাবে? ওনার সাথে যখন আমি কাঁদছিলাম, মানে নিজের অজান্তে চোখে পানি পড়ছে, এই ফার্ম গেটে। জি জি জি, হ্যাঁ। তখন উনি কি করলেন, আমাকে বললো কি হয়েছে তোমার, কোথায় দেখো। তো আমি বললাম যে ভাই এই কাহিনী। তো উনি আবার সেলুনে কাজ করতো, ওনার নিজের সেলুন ছিল 7 থেকে 8টা। যখন সেলুন ছিল তখন আমি বললাম যে ভাই এখন আমি কি করবো, আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। তখন উনি আমাকে ওখানে রাখে, কিন্তু আমি সেলুনের কাজ করি না, কেমন যেন আমার খুব খারাপ লাগে, এই কাজটা আমার কাছে পছন্দসই না, কোথাও পরিচয় দেওয়া যায় না। তারপরে উনি আমাকে ওখানে যেভাবে হোক আমাকে কাজ শিখালেন। আমি কাজ শিখতে চাই না, তবু শিখলাম সেলুনে? হ্যাঁ, সেলুনে কাজ শিখলাম। কিসের কাজ ছিল? সেলুনের কাজ ছিল চুল কাটা, শেভ করা। ওকে, মানে এই ধরনের কাজ আপনি শেখালেন? ওকে। তো এক পর্যায়ে ওনার কাছ থেকে কাজ শেখার পরে ওই যে বলে না যে ঢেকি স্বর্গে বিলে ধান বানতে হয়, আমার কপালে সেরকম সুখ সইল না। ওখানে কাজ যাই করি, কিন্তু আমাকে কেউ কেয়ার করে না, ছোট মূল্যায়ন করে না। তখন ওই মোহাম্মদপুর অবস্থা খুব করুণ ছিল। পরবর্তীতে ভাই ওখান থেকে যখন আমি চলছি, এরপর আমি বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পরে আমি জানতে পারলাম, আমি যে যার কথা বলছি, যার কারণে আমি আজকে আমাকে বলা হয়েছিল ইউ আর এ ব্লেস। ইউ আর এ ব্লেস মানে আমি আজ পর্যন্ত খুঁজে পাই। কে বলেছে এটা? এই যে প্রসঙ্গে আমি আসতেছি, যেখান থেকে আমার শুরু, যে আমি কেন এই খারাপটা এবং কেন আমাকে এই এতটা। আমি একটু আপনাকে কয়েকটা কোশ্চেন করি, আপনি একটু উত্তর দিন, তাহলে আমাদের জায়গাগুলো একটু পরিষ্কার হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে 97-98 সালে এসে যে জায়গাটায় আপনি আসলেন কাজের জন্য, সেখানে আপনি কাজ পেলেন না, তারপরে কোনো এক মাধ্যমে পরিচয় হয়ে আপনি একটা নরসুন্দরের দোকানে গেলেন। সেখানে আপনি যেটা আমরা বলে থাকি যে নরসুন্দর হলেন। আমরা নরসুন্দর শব্দটা অনেকেই হয়তো বুঝতে পারবেন না, নাপিত বলেন। এবং সেখানে আপনাকে শেখানো হলো, আপনি সেখানে কাজ করতেন, 3 বেলা খাবার পেতেন। তারপরে আপনি বাড়ি যাওয়ার গল্প বলছেন। কতদিন পরে বা কত বছর পর আপনি বাড়ি গেলেন? বাড়ি গেলাম আমি প্রায় 11 মাস পর। 11 মাস পরে যাওয়ার পরে আপনাকে সামওয়ান, কেউ একজন বলেছে ইউ আর ব্লেসড অর সামথিং লাইক দ্যাট। আমি জানি না আপনি এখানে ছিলেন, এখান থেকে বলেন। আচ্ছা, তো আমি বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পরে দেখতে তখন 98 সালের বন্যা, বিশাল আকারের বন্যা। সেই বন্যাতে আমি কিন্তু নিখোঁজ, এটা সবাই জানে। তখন আমার আব্বা, আমি দেখতেছি যে মাছ ধরতেছে, তখন আব্বা জালটা ফালাইতে আমার জড়ে ধরে কাঁদতেছে, মানে তুই আসছিস কোথায় ছিলি। আচ্ছা, এরপরে আমি ওখানে বাড়িতে থাকি। কয়েকদিন থাকার পরে পরিচিত হয় আমাদের এলাকার একটা মেয়ের, নাম প্রকোষ্ঠের নাম বলবো না, কারণ তার সংসারটা ভেঙে যাবে। সে এক ব্যাপারে একটি মেয়েটা খুবই সুন্দর। পরবর্তীতে তার বাবা তাকে বিয়ে দেবে। যখন তার বিয়ে দেবে বাবা, ও তখন ক্লাস 5-এ পড়ে। আর 5-এ পড়লে বিয়ে একদিন আমি হই, কিন্তু আমি বলছি না বিয়ে হবে না। কারণ এই জন্য বিয়ে হবে না, কারণ হলো ওর বয়স লেখাপড়া। তারপরে আপনি বলার কে? আমি পরিচিত, আমাকে খুব ভালো সম্মান করে। তো এরপরে যখন তার সাথে আমি তার লেখাপড়ার দায়ভার নেই এবং তাকে লেখাপড়া করাই। কেন আপনাকে তারা ভরণ পোষণের দায়িত্ব নিতে দিবে, বা ঘটনাটা আসলে কি ছিল? ঘটনা ছিল তার বাবা ছিল প্যারালাইসিসে পঙ্গু, 1 নম্বর। দ্বিতীয়ত তার মা ছিল লেবানন, কিন্তু তার মা যে গেছে দালালের মাধ্যমে, সেখানে খুব একটা ভালো করতে পারেনি। কয় ভাই বোন ছিল তারা? তারা ছিল 1 ভাই 1 বোন। কোথায় থাকতো? ওখানে, কিন্তু ওখান থেকে আবার কার দায়িত্বে থাকতো? ওর বাবা দেখতে, ওর মা কিছুটা কি সামথিং কিছু দিত। আচ্ছা। কিন্তু একটা প্যারালাইসিস হলে কি হতে পারে সেটা তো আপনি জানেন। পরবর্তীতে ওরা কিন্তু মাওনা সৌরাষ্ট্রে চলে আসে। ঠিক আছে, আমি এখানে নোট করতে চাই প্রিয় শ্রোতা, এক একজনের বলার ধরন কিন্তু এক এক রকম, বাট ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস, আই এম হিয়ার। আমি যে কোনো ভাবে হোক স্টোরিটাকে বের করে নিয়ে আসবো। আপনি যেটা বলছেন, যেটা যে পড়াশোনার দায়িত্ব আপনি নিলেন, এটা কিভাবে আপনি নিলেন, কাকে বুঝিয়ে নিলেন? কারণ পড়াশোনার দায়িত্ব আপনি চাইলে তো হবে না, সেটা এগ্রি করতে হবে প্যারেন্টাল লেভেল থেকে। কিভাবে হলো সেটা? সেটা হলো তার বাবার সাথে আমি পুরোটা শেয়ার করি এবং আমার ফ্যামিলির সাথে পুরোটা শেয়ার করি। শেয়ার করার পরে তখন তারা বলছে যে তোর কি লাভ। আমি বললাম, একটা মেয়ে যদি শিক্ষিত হয়, তার মনে দুঃখ কষ্ট যদি সে বলতে পারে যে আমার বাবা প্যারালাইসিস, আমার মা বিদেশ থেকে আমাদের ঠিক মতো দেখাশোনা করে না। আপনার নিজের ফ্যামিলির অবস্থাই তো ভালো না, আপনি কেন আরেকটা মেয়ে? আমার ফ্যামিলির অবস্থা, কারণ আমি তখন কিছুটা উপার্জন করতে পারি। আমি
যেটা বলতে চাচ্ছি, বলেন। আপনার যদি এই অবস্থায়ও একটা মেয়ের প্রতি এক ধরনের দুর্বলতা কাজ করে যে না, এই মেয়েটাকে এই অবস্থা বিয়ে দেওয়া ঠিক হবে না, তাকে আমার মন থেকে ভালো লাগছে, আমি যেভাবে হোক তাকে, দ্যাট ওয়াজ ইউর পয়েন্ট, রাইট? আপনার মেয়েটাকে ভালো লাগতো কি? ভালো লাগতো, ওকে, ফাইন। অনেকটা ভালো লাগতো। তো পরবর্তীতে যে কোনো ভাবে হোক আমি তার সাথে কোনোরকম মিশি না, কারণ আমি বাড়ি যাই অনেকদিন পর পর। আমি তখন মোহাম্মদপুর থাকতাম, সূচনা কমিউনিটি সেন্টার, ওখানে একটা কিন্তু পোস্ট অফিস আছে, পোস্ট অফিসে আমি টাকা পাঠাতাম, কারণ আমি তখন খুব ভালো ইনকাম করতাম এই 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 কাজ সেলুন করে। থেকে। হ্যাঁ, হুম। প্রত্যেকদিন মানে 50-50। তারপর আমি 6 জনের ভিতরে একজন, আমি যেখানে আমি মনে করলাম যে তাদের থেকে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতাম এবং মালিক আমাকে এক্সট্রা টাকা দিত, আমার বাড়তি কোনো খরচ হতো না। এরপরে আমি জানতে পারি যে ও এসএসসি পাস করেছে, ভালো কথা। কিন্তু এদের মধ্যেই যখন মাওনা সোরা চলে আসছে, তখন আমার কাছে একটু কাছে হয়ে আপনি গেল না। ধাম করে এসএসসি পাস করে দিলেন, ক্লাস 5 থেকে শুরু করে এসএসসি এখানে অনেকগুলো সময় কেটে গেছে। ওকে, এই কারণ সময়টাতে এদিকে- আপনি ভরণ পোষণ দিয়েছেন 5 বছর, আপনি কিভাবে এটা করতেন? এটা আমি টাকা পাঠাতাম। আচ্ছা, আপনি এখানে একটা ইংরেজি শব্দ বলেছিলেন যে কি যেন ছিল সেন্টেন্সটা, একটু আগে আপনি বলেছিলেন বাড়ি যাওয়ার পরে, হ্যাঁ। কি যেন ছিল ওটা সেন্টেন্সটা? সেন্টেন্সটা ছিল, আমাকে বলেছিল যে ইউ আর এ ব্লেস। হ্যাঁ, এটা কে বলেছিল আপনাকে? ওই মেয়ে পরে বলেছিল আমাকে, ওই মেয়ে পরে বলেছিল আপনাকে? কত পরে বলেছিল, কেন বলেছিল? বলেছিল কারণ তাকে ভালোবাসতাম, সে ভালোবাসতাম, পবিত্র, হুম। অবৈধ কোনো কিছু নেই। কিন্তু আমি যখন জানতে পারি যে ও আমাকে নয় আরেকজনকে পছন্দ করে। কিভাবে জানলেন? রাসেল আমার প্রতিবেশী আমাকে বলছিল যে ও তুই ওর পিছনে ইনভেস্ট করতেছিস, কোনো লাভ নেই, কারণ ও তোকে নয় আরেকজনকে পছন্দ করে। পরবর্তীতে আমি যখন তাকে এক জায়গায় আপত্তি অবস্থায় দেখি, তখন আমি তাকে শুধু হাত তাদের একটা থাপড় ছিল, এছাড়া কোনো কিছু নেই। এবং আমি লাস্ট মুহূর্তে ওইটুকু বলেছিলাম যে সত্যিকার ভালোবাসা এভাবে মরে যায়। এটা বেশি দিন না, এই 10-এর দিকে, এই মাত্র 4-5 বছর আগে। আর এই সামনে যে 4টা বছর, 10 থেকে এতগুলো আমার জীবনের বুদ্ধি বয়ে গেছে যেটা আপনাকে বোঝাতে পারবো না, যার জন্য আমার এবিসি রেডিওতে আসা। প্রথম কথা হচ্ছে আপনি আসলেই বোঝাতে পারছেন না। আমি যেটা বোঝাচ্ছি আপনাকে, বলুন। যে আপনি ক্লাস 5 এর একটা মেয়েকে টেক কেয়ার করলেন, হুম, ধাম করে করলাম। তাকে ক্লাস 10 এ চলে গেল, আপনি 5 বছর তাকে টেক কেয়ার করলেন, তারপরে হঠাৎ করে প্রেম হলো না, কিছু হলো না, বিশ্বাসঘাতকতার প্রসঙ্গ চলে আসছে। আমরা ধরে নিতে পারি, আমি যদি সাম আপ করি, আপনি ইয়েস নো বলে উত্তর দেন, আমরা ধরে নিতে পারি এরকম যে একটা মেয়েকে আপনি লাভ করতেন, ভালো লাগার জায়গা থেকে আপনি ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন। Yes. আপনি এই 5 বছর পর এসএসসি পরীক্ষার পরবর্তীতে গিয়ে আপনি এই ধরনের জিনিস আবিষ্কার করেন, নাকি এর আগেই আপনি জানতে পেরেছেন যে অন্য একটা ছেলের সাথে তার সম্পর্ক? মাঝে মাঝে আমি শুনতাম, কিন্তু লোকের কথা আমি বিশ্বাস করি না খুব একটা, যেহেতু আমি নিজের চোখে দেখিনি। তখন তারপরে আমার একটা আস্থা ছিল। তো ওই জায়গা থেকে আপনি এটা করতেন, কিন্তু ওর কাছে বিষয়টা ক্লিয়ার করেননি যে আপনি তাকে জীবনের পছন্দ- জন্য চাচ্ছেন। হ্যাঁ, সুতরাং ওর জায়গা থেকে মনে একটা ছেলেকে পছন্দ করতেই পারে। আপনি ধরে নিয়েছেন যে ওর ভিতরে একটা বিবেকবোধ কাজ করবে, ও আপনার কাছে আসবে, ব্যাপারটা এরকমই ছিল তো? ইয়েস। আপনি কখন গিয়ে পরিষ্কার হলেন যে এই মেয়েটি অন্য একটা ছেলেকে লাভ করছে? কখন গিয়ে সেটা পরিষ্কার হলেন? পরিষ্কার হলো, আমি একদিনকে জানতে পারি, রাসেল আমাকে ইনফর্ম করে যে ওরা তো চলে যাবে এলাকা থেকে, তুই বাস্তবটা দেখিস, পরে আমি মাওনা যাই। 5 বছর কি ওর মা ফিরে এসছে লেবানন থেকে তখন? ওর মা একবার এসে আবার চলে গেছিল, আবার তখন চলে- ওদের অবস্থা অনেক ভালো হয়ে গেছে। ওকে, এই 5 বছর কিন্তু অনেকটা সময়। জি। এরপরে আমি তখন কিন্তু মমতা থাকি না, হুম। যখন ওরা মানা চলে আসলো তখন আমি হাটির পুজো আসলাম। একদিনকে আমি খুব দৌড়ি ঘুরি করে চলে যাই মাওনা রাস্তায়, ওখানে আরেকজনের সাথে আমার খুব ভালো একটা পরিচিত হয়ে যায়। আর ওরা থাকতো তখন ফ্ল্যাটে, ওই এলাকাটা কেমন যেন আমি অপরিচিত। ওখানে যাওয়ার পরে আমার শুধু একটা সংশয় থাকে যে আমি এখানে আসছি আর আমাকে অ্যাভয়েড করে, এখানে আমি আর আসবো না, মনে মনে ভাবি। এক পর্যায়ে ঠিকই পাশের এক ভাবি আমাকে বললো যে তুমি যে আসো লাভ নাই, আমি তো তোমার সম্পর্কে সব শুনছি, ও সব শেয়ার করছে। এরপরে ভাবি আমাকে বিষয়টা জানালো যে ওর সাথে একজনের অ্যাফেয়ার। তখন আমি আর কিছু বলিনি ভাই, ঠিক আছে। এরপরে যখন বললো যে তোমাকে সরাসরি আমি দেখাবো, যখন আমি দেখি তখন আমাকে সেই যে কথাটা বললো যে ইউ আর এ ব্লেস। আর ইউ আর এ ব্লেস মানে এই বিষয়টা এখন আমি বুঝতে পারি যে ব্লেস মানে ইজরা, আগে কিন্তু জানতাম না। এরপরে আমি তাকে বলি যে আজকের পর থেকে মেয়ে জাতটাকে আমি ঘৃণা করবো আমার মা ছাড়া। আর দ্বিতীয়ত এখন থেকে শুরু হবে যে তুই আমাকে হিজরা বলছিস না, আমি দেখাবো। এরপর থেকে আমি শুরু করি। সিরিয়ালি তারপর? এরপরে আমার মনটা খুব খারাপ হয়ে যায় যে একটা মেয়ে আমাকে একটা হিজরা বললো, আমি তো একটা ছেলে, কিন্তু তাকে তো সত্যিকার ভালোবাসছিলাম। এ নিয়ে আমি খুব টেনশনে থাকি। জি। এক পর্যায়ে কি করি, কোথায় যাবে, বিভিন্ন টেনশন যখন আমার মাথায় কাজ করে, তখন আমি নুরু নামের একজনের সাথে শেয়ার করি, নুরু ভাই আমি তোমাকে ভালোবাসতাম, সে তোমাকে আমার ধোকা দিল, আমাকে হিজরা বললো, আমার খুব কষ্ট লাগে। তখন বললো যে সবাই তো একরকম না, আমি তোমাকে একটা কন্ট্যাক্ট দিই। তখন আমি মোবাইল কিনি নাই, তখন আমাকে একটা কন্ট্যাক্ট দেওয়া হয়। সেই মেয়েটার নাম হলো জুলিয়া। নুরুটা কে ছিল? নুরুটা ছিল আমার পরিচিত একজন, টেইলার্সে কাজ করতো। ও মানে টেইলার্সে কাজ করতো, সেইখান থেকে আপনার সঙ্গে পরিচিত। পরিচয়। ওকে। তারপরে আমি যখন ওই নাম্বারে প্রথমে কল করি, আমার তো মোবাইল নেই পার্সোনালি, তখন আমি হলো একসাথে দিয়ে কথা বলতাম। আচ্ছা আচ্ছা। কথা বলতে বলতে বেশ একটা সম্পর্ক হয়ে যায়। তো আপনি যখন নুরুর কাছ থেকে নাম্বার নিলেন, এই মেয়েটা সম্পর্কে আপনি জানতেন যে আমি এটা কি? কিছুই জানি না, শুধুমাত্র নাম্বার দিল শুধু আপনাকে? নাম্বার দিল আমাকে। কেন নাম্বার দিল? নাম্বারটা দিল যে তুই এর সাথে একটু সময় কাটা, সময় তাহলে কাটালে তো ভালো লাগবে। অতীতটাকে ভুলে গিয়ে তো সময়টা ভালো যাবে। ওকে ফাইন। তো পরে আমি তার সাথে কথা বলি, বলতে বলতে এক পর্যায়ে আমি একটা মোবাইল কেনার পর তার সাথে কয়েকদিন কথা বলার এক পর্যায়ে সে আমাকে ইনভাইট করে
ও আমার নাম কিন্তু জয় জানতো না। কি নাম বলেছিলেন তার কাছে? ও জানতো আমার নাম কাজল। কাজল। ওকে। Yes. ইনভাইট করে, কোথায় ইনভাইট করে, কেন ইনভাইট করে? সে আমাকে ইনভাইট করে, আমি যেন তাকে দেখি, না দেখে সে আমার প্রতি কোনটা ইন্টারেস্টিং না। পরবর্তীতে আমি কি করলাম, কোথায় থাকে সে থাকে হলো গাজীপুরের কাশিমপুর কোনাবাড়ি ওখানে। তো আমি এখান থেকে, আমি তো কখনো যাইনি, জি। ফার্মগেট গেলাম, ফার্মগেটে ঢাকা পরিবহনে উঠলাম, উঠে গাজীপুর চৌরাস্তাতে নামলাম। নামার পর আমি জিজ্ঞেস করলাম, জুলি আমি তো এখানে এসেছি। তখন আমি দাঁড়িয়ে রাখতাম এবং হিমেশের ওই যে সেই খুব গানটা জনপ্রিয়তা ছিল, ক্যাপ মাথা দিয়া আশিক বানায়া। আশিক বানায় আপনি। ওকে। তো এই ক্যাপ আমাকে একজন গিফট করে। তো পরে আমি দোকানে ওখানে যাই, যাওয়ার পরে আজমেরি রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট আছে ওখানে, সেখানে আমাকে দাঁড়াতে বলে, আমি দাঁড়ালাম। তো প্রথম জীবনের ফার্স্ট এভাবে মোবাইলে কারোর সাথে দেখা করতে যাওয়া। পরবর্তী আমি অপেক্ষা করছি, মোবাইলটা বন্ধ, মনটা ভীষণ খারাপ হয়ে গেল। এরপরে একটা মেয়ে দেখলাম, দেখার পরে অনেক মেয়ের ভিতরে একটা এত খারাপ লাগতো যে আল্লাহ এই মেয়েটা হয় তাহলে তো আমি শেষ। জাগাল্লাহ করতেছি, মিনিট বিশেক পর একটা সেলুনে ঢোকে লোকটা দেখলাম, আমার যে কেমন লাগে। লোকটা ঠিক আছে। হ্যাঁ। ওকে। পরে একটা হিমেশের মতো লাগছে হ্যাঁ, আমাকে। তখন দাঁড়িয়ে আছে ইউনিভার্সিটির ব্যাগ। পরবর্তীতে দেখি যে কোনো কিছু বোঝার আগে একটা মেয়ে বোরকা পরে অবস্থা, শুধু চোখ দূর দেখা যায়, হাতেও মোজা। পরে এসে বলো, কাজল? আমরা ইয়েস, আমি কাজল। তখন কোনো কিছু না বলে আমার হাতটা ধরে রিক্সায় টেনে তুললো। আমি কি আপনি আমার কোথায় নিয়ে যাচ্ছেন? বলে আমি জুলিয়া। পরে গেলাম, মানে প্রথম জায়গাতে হাত টেনে প্রথম ধরেছে। হাত টেনে ধরে নিয়ে গেল ওদের বাসায়। ওকে। বাসায়? হ্যাঁ, ডাইরেক্ট বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যাওয়ার পরে ওরা ভাই হচ্ছে, দুইটা ভাই আর তিনটা বোন। বাই দ্য ওয়ে, আমার একটু জানার আছে, যে নুরু আপনাকে নাম্বারটা দিল, হুম। সেই নুরু কি এনাদের আত্মীয় হতো? নুরুর এক ফ্রেন্ড ওই বিয়েতে যাই, হ্যাঁ। বিয়েতে যাওয়ার পরে এই জুলিয়ার মাধ্যমে মানে নাম্বারটা নুরুর ফ্রেন্ড পাই। আচ্ছা, তারপরে নুরু ওর কাছ থেকে নাম্বারটা নিয়েছে। হ্যাঁ। নুরু আসলে কোনো কিছু না নুরু এখানে। আসলে কোনো কিছুই না। আপনাকে মেয়েটা জিজ্ঞেস করেনি যে নাম্বারটা কোথায় পেলে? শুধু কি আমি দেই নাই, কারণ আমার কথা বলার ধরনটা এমন ছিল, আমি এটুকু বলতে পারি যে আমার সাথে কথা বললে আল্লাহ রহমত আর আমার ভাষা, যে কোনো মেয়ে আমার প্রতি ইন্টারেস্টিং হবেই। না, এটা বলা ঠিক হবে না, কারণ বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে সম্পর্কে আপনার ধারণা নেই। সবাই হবে না, তবে আপনি যেটা বলতে পারেন যে আপনার একটা কনফিডেন্ট আছে, আত্মবিশ্বাস। হ্যাঁ। ওকে, বলুন তারপর। তারপরে আমি ওখানে যাওয়ার পর দেখলাম যে ওর মা চশমা পরা অবস্থায়, তবে অনুভব করলাম যে খুব বেশি এরা বড় লোক না, মাঝামাঝি। পরে আমাকে মধ্যবিত্ত family। মধ্যবিত্ত ফ্যামিলির, তো আমাকে বললো যে মেয়েটার নাম কি ছিল? মেয়েটার নাম ছিল জুলিয়া। জুলিয়া, রাইট। ওদের গ্রামের বাড়ি হলো বিক্রমপুরে। রাইট। তখন আমি ওখানে বসলে আমাকে ওর মা সেমাই খেতে দিল, রুটি খাওয়া দাওয়ার পরে এখন বললো যে জুলিয়া তুই ওকে নিয়ে কাশিমপুর কারাগারের প্রতি ঘুরে আয়। তখন ওখান থেকে তার সাথে আমি কয়েকটা ছবি উঠালাম, কারাগারে গিয়ে আরো মিষ্টি জাতীয় কিছু শোনাতে গেছে, মিষ্টি জাতীয় কিছু কিনে নিয়ে আসলাম ওদের বাড়িতে। রাতে আর থাকলাম না, সোজা চলে আসলাম বাসায়। সে কথা হতে থাকে এক পর্যায়ে। আপনি কি মেয়েটাকে দেখলেন নাকি ও বাসায় গিয়ে? ফেস টু ফেস। সো মেয়েটাকে আপনি দেখেছেন, আপনার পছন্দ হয়েছে? মেয়েটাকে দেখে শুধু আমার একটা জিনিস ভালো লাগলো, তার চুলগুলো। চুলগুলো ভালো লেগেছে, অনেক কারণ আপনি সুন্দর। একটু আগে যেটা বলছিলেন যে আরেকটা মেয়েকে দেখে আপনার মনে হচ্ছিল এই মেয়েটা যেন না হয়। এগুলো না হয়। So, yes। যে কারণে আমি কোশ্চেনটা করেছি। হ্যাঁ। ফাইন, তারপর? তারপরে চলে আসলাম, ওর মায়ের পায়ে হাতে আমি সালাম করলাম। এই যে একটা কনফিডেন্স, ওর আমাকে খুব ভালোবাসলো যে ওর ছেলে মায়ের পায়ে হাতে সালাম করে না, আর আমি একটা অপর ছেলে। আচ্ছা, সালাম দিলাম, দেওয়ার পরে সুন্দরভাবে বিদায় নিয়ে চলে আসলাম। আসার পরে আমি ভাবতে থাকি যে কি করব। এমত অবস্থায় বিষয়টা শেয়ার করি সাগরের সাথে। সাগর হলো টাইস কন্ট্রাক্টর, এর বাড়ি হলো কুষ্টিয়া মিরপুর। তো আমাকে বললো যে আমি তো এলাকায় থাকি না, আমি থাকি মহাখালী। তো বললাম ভাই আমি তো খুব বিপদে আছি, ও তো আমাকে বিভিন্ন সময় ইনভাইট করে। তো আমি কিন্তু ফিজিক্যালি কোনো কথা তাকে বলিনি এখন পর্যন্ত, কারণ আমার যে ওই যে মূলত একটা জিদ বা আমি একটা খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে আসি। ও ফাইন, মানে এই মেয়েটাকে আপনি কোনো না কোনো ভাবে নষ্ট করবেন, এটা নষ্ট হচ্ছে করবো, এটা আপনার আমার টার্গেট। টার্গেট। ওকে, ফাইন। তো পরবর্তীতে সাগরকে যখন বললাম, সাগর বললো আমার বাসা মহাখালী। তখন আমি সাগর কি ছিল আপনার সাগর ছিল আমার ফ্রেন্ড। ফ্রেন্ড? ওকে। পরবর্তীতে সাগর আমাকে বললো যে তুই এক কাজ কর, তুই ওকে ইনভাইট কর, কবে করবি কর। তো আমি বললাম যে তোমার ইচ্ছা, তুই বলছো তোর ভাবি বাসায় থাকবে না, তখন তুই ইনভাইট করিস, আসিস আমার বাসায়। পরে আমি বললাম যে দেখো ভাই আমি কিন্তু বেশি খরচ করতে পারবো না, বল তোর কিছু আর লাগবে না। পরে জুলিয়াকে আমি ফোন করলাম, সুজা চলে আসলো। এসে মহাখালী আমার আগে সে পৌঁছাই গেছে। ওকে। হ্যাঁ, পৌঁছে যাওয়ার পর তখন সাগরের বাসায় নিয়ে গেলাম। সাগরের বাসায় গিয়ে তো আমি এলাহি কাণ্ড, গিয়ে দেখি সাগর গরুর গোস্ত রান্না করছে, মুরগি, ইলিশ মাছ, এরপরে বিভিন্ন কিছু আয়োজন করছে। পরে খাওয়া দাওয়া করলাম। সাগর আমাকে বললো যে কাজ কর, তোর গল্প করে আমি আসছি। কিন্তু তখনও বুঝতে পারিনি, জাস্ট ওই মুহূর্তে সাগর থেকে ঘরের দরজার সামনে, সাগরের বউ কিন্তু নেই, সাগর একাই আছে। আর যে মহিলাদের রান্না করেছে নানি, সেই নানিকে আমি চকচক একটা 500 টাকা নোট দিই যে তুমি যাও গা, অনেকগুলো রান্না করছে। তো সেখানে তো সাগরের কোনো টাকা দেওয়ার কোনো প্রশ্ন নেই। তখন আমি তার সাথে করি, কিন্তু ও আমাকে শুধু এটুকু বলছে যে তুমি কিন্তু আমার এই ধরনের কাজ করার কথা ছিল না। এরপরে খুব অনেকটা কাঁদলো, কাঁদার পরে বললো যে আমি জীবনে যা কল্পনা করিনি, তোমার উপরে বিশ্বাস করে এসে তুমি আমার এত বড় ক্ষতি করে ফেললে। তুমি আমাকে ওয়াদা করেছো,
আমি বললাম যে আমি তো ওকে আপনার ফ্যামিলি সম্পর্কে মেয়েটা জানতো? কিছুই জানতো না, আমি কিছুই বলি, জাস্ট আমাকে চিনি। মানুষের বোকামো আসলে এরকমই হয় এবং এই বোকামো গুলো না করাটাই বেটার। আপনারা আমার কোশ্চেন এবং ওর অ্যান্সার গুলো একটু ভালো করে খেয়াল করবেন। আমরা যারা মন দিয়ে চলি তাদেরকে একটা কথা বলতে পারি, আমরা মনের শক্তি অসম্ভব অসম্ভব বেশি, কিন্তু সেটা যদি নিয়ন্ত্রণহীন হয় তাহলে সেই মন কিন্তু আপনাকে শেষ করে দেবে। হ্যাঁ, পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। বারবারই বলি, পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। আপনার কাছে শক্তি কোনো কিছুই না যদি সেই শক্তির প্রতি আপনার নিয়ন্ত্রণ না থাকে। মনের অদ্ভুত রকমের একটা শক্তি আছে, সেটার প্রতি যদি আপনার নিয়ন্ত্রণ না থাকে তাহলে এই মন আপনাকেই মেরে ফেলবে। বাই দ্য ওয়ে, মেয়েটা বলছিল যে এই কাজটা ঠিক করেনি আপনি, আমি তাকে শেষ হ্যাঁ, করে সে ফেলবেন। অনেকটা কাঁদলো এবং আমাকে বলছিল যে তুমি আমাকে ওয়াদা করবে, তুমি আমাকে ধোকা দেবে না। তখন আমার মনের ভিতরে কোনো কনফিউশন নেই যে আমি ওকে ছেড়ে দেবো। তো এভাবে চলতে থাকে। আমি দ্বিতীয়বার ওদের বাসায় আবার যাই। তারপরে ওখানে রাতে আমি থাকি। আমার সবচেয়ে কষ্ট লাগলো কি, সকালবেলা যখন ওর মা সুন্দরভাবে রুটি বানিয়েছে, কিন্তু ওর মা কিন্তু জানে না, কিন্তু ও শুধু গুমড়ে গুমড়ে কাঁদে। এটা আমি কিন্তু সপ্তাহখানেক পরে যাই আবার। এরপরে আমি বললাম জুলিয়ার আম্মুকে হ্যাঁ। সুন্দরভাবে বলে, জানতি আমি চলে যাচ্ছি, আর যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তো ক্ষমা করে দেবে। এরপরে আর কোনো যোগাযোগ আমার হলো না। ব্যাকআপ। আপনি যখন এই কথাটা বলবেন কাউকে যে যদি কোনো ভুল করে থাকে মাফ করে দেবেন, তখন তো তার মনে সন্দেহ তৈরি হবে যে আপনি ধরনের কথা কেন বলছেন। আমি বললাম আপনাদের এখানে ছিলাম রাতে, যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমার কথায় আমার আসলে নেই। এটা আতিথেয়তার একটা সৌজন্যতা। হ্যাঁ, তো পরবর্তীতে ওখান থেকে আসার পর ওখান থেকে জুলিয়া ব্যাকআপ হয়ে গেল। এভাবে আমি চলছি। এরপরে কিছুদিন পর আমি ইবিসিতে যাওয়ার খুব স্বপ্ন দেখি, এফডিসিতে যাওয়ার স্বপ্ন অর্থাৎ দেখেন? বাংলাদেশ চলচ্চিত্রে যাওয়ার খুব স্বপ্ন দেখি। কেন দেখেন? স্বপ্ন দেখি এই জন্য, কারণ আমার একটা ইচ্ছা যে আমি কাজ করবো চলচ্চিত্রে। আমি যদি মরেও যাই তবু আমাকে দেখে ইংরেজিটা অমুক ছিল। তখন আমি চলচ্চিত্রে যাওয়ার পরে পরিচয় হয় সাগর নামে একজনের সাথে, যিনি একজন মোহাম্মদপুর অনুনিবের দোকান আছে, বাসা হলো আজিমপুরে। ওকে, তো ওনার মাধ্যমে যাই এবং একটা মেয়ের মাধ্যমে আমাকে পাঠাই ইস্কাটনে চলচ্চিত্রের, কিন্তু আমাকে দেখা করায় না, আমাকে নিচে রেখে মেয়েটা বাসায় যায়। তো পরবর্তীতে ওই মেয়েটা আমাকে বলছিল আমি কি করি না করি তুমি কোনো মন্তব্য করো না, তুমি শুধু দেখে যাও। আমি আর কিছু বলি না, যেহেতু আমাকে এ পর্যন্ত দেখা করতে বলেছে। ইন কনফিউজ। প্রথম কথা হচ্ছে আপনি যেভাবে বলছেন চলচ্চিত্রের মানুষের কাছে যাওয়া বা এইভাবে এই লেভেলে চলে যাওয়া, এটা খুবই বিশ্বাসযোগ্য নয় এবং এটাকে আরো ক্লারিফাই করা দরকার। আপনি চলচ্চিত্রের কোন মানুষের সাথে গিয়ে প্রথম পরিচয় হয়েছে আপনার? আমি চলচ্চিত্রের প্রথম চলচ্চিত্রে আমার পরিচিত হয়েছে, সেটা চলচ্চিত্রের ওই যে কারণ বাজারের ড্রেসম্যান কাছে। কেন, কিভাবে আপনাকে জায়গাতে বসে কি বললেন কি? উনি আমাকে বলে তুমি চলচ্চিত্রের কাজ করতে চাও, তোমাকে আগে কার্ড বানাতে হবে। আমি কার্ড বানানোর জন্য তাকে কিছু টাকাও দিই, ওকে, কিন্তু কার্ড তো দেয়নি, উল্টা আরো এরকম চিটারি। এরা কিন্তু ড্রেসম্যান, এই যে ড্রেস ওকে, পোশাক, কিন্তু এরা কিন্তু আসলে কিছু পরায় আর কি। কিন্তু যেটার নাম ছিল সে আমাকে বললো যে জয় তুমি এক কাজ করো, রাইটার হও। রাইটার হবো ভাই, আমি তো অভিনয় করবো ইচ্ছা, তো না তুমি রাইটার হলে খুব ভালো করবা। তখন আমি একটা গল্প লিখি, যে গল্প নাম ছিল অভিশপ্ত জীবন। অভিশপ্ত জীবন লেখার পরে আমি চলে আসি এফডিসির গেটে। কার কাছে? তখন ওই কিন্তু আমাকে কন্ট্যাক্ট নাম্বারটা দেয় এবং তার সাথে আমি আলাপ করি। তখন দেখি যে চুরি শুটিং করতেছে চলচ্চিত্রের ডিরেক্টর। ওকে, ওকে, ওনার কাছে আসলাম, এসে দেখলাম যে লোকটা বেশ হ্যান্ডসাম, খুব মিশুক, মানে একজনের সাথে আত্মীয় প্রায়ণ আর কি। ওকে, তো আসার পরে ওই শিল্পী সমিতির সামনে শুটিং করতেছে। পরবর্তীতে আমি এসে যখন তাকে বইটা খাতাটা দেখালাম অভিশপ্ত জীবন, তখন দেখে এই গল্পটা লিখছিলাম আমি পাকিস্তানের একটা মেয়েকে নিয়ে, যে মেয়েটা ধর্ষিত হয়েছিল। তারপরে উনি আমাকে বললো যে ঠিক আছে তুমি পরে আসো। এরপরে তার সাথে আমরা যোগাযোগ হয় না, ওই মুহূর্তে হয় না। কয়েকদিন পরে একজনের সাথে হঠাৎ আমার পরিচয় হলো, সে আমার কাস্টমার ছিল। তখন বললো যে ভাই আপনি তো শুনলাম যে চলচ্চিত্রে আসা যাওয়া করেন। তখন এটা নিয়ে আমি খুব মাইকিং করি আর কি, যে আমি চলচ্চিত্রে যাচ্ছি, অভিনয় করতে যাবো তোমাকে ইত্যাদি। আসলে এখনো কিন্তু কিছুই হয়নি। পরে বললো যে যদি চলচ্চিত্রে যাচ্ছেন তখন এক কাজ করেন, আপনি আমার শালি একটা আছে ওই হিরোইন বানান। আমি কিভাবে বানাবো? পরবর্তীতে মনের ভিতরে একটা খারাপ বুদ্ধি আসলো। পরে আমি ফোন দিলাম, আপনি কোথায়? তখন আমাকে বললো যে তুমি 55 নয়া পল্টন চলে আসো। তখন গেলাম, আর মেয়েটার নাম রিভা, যে নায়িকা হবে। আমি তো লম্বাতে 5 ফুট 2 ইঞ্চি, আর ও হচ্ছে 5 ফুট 6.5 ইঞ্চি লম্বা। লম্বা পড়া খুব সুন্দর। পরবর্তীতে সাথে যা তার কথা হয়, আমি কিন্তু তখন নায়িকা হওয়ার সম্পর্কে কিছুই জানি না। তখনও করলো কি বিভিন্ন ভাবে তাকে বোঝালো যে একজন অভিনেতা, একজন অভিনেত্রী, দুইটা পার্ট। যেটা অভিনেতা যে হতে পারে, কিন্তু অভিনেত্রী হতে হলে, নায়িকা হতে হলে এখানে কিছু ত্যাগ স্বীকার করতে হয়। বলে কিরকম? বলে প্রডিউসার, আমি যে প্রযোজক, সে প্রযোজকের যে ইনভেস্ট লগ্নিটা তোমার পিছনে সে খরচা করতেছে, সে টাকাটা কিন্তু সে উঠাবে, ঠিক আছে, কিন্তু তোমাকে তার খুশি করতে হবে। আপনার সামনে ঘটেছে? আমার সাথে সে আলাপ করতেছে, আমি শুনতেছি। এই কথাগুলো কে বলছে? কথাগুলো বলতেছে ডিরেক্টর। কাকে বলছে? যে হিরোইন হবু হিরোইন, অর্থাৎ নায়িকাকে বলছে। নায়িকাকে বলছে? সেটা তো আপনার সামনে বলার কথা না। আমার খুব ক্লোজ ফ্রেন্ড আমরা, ওকে, মানে খুব প্রিয় ওর সাথে আমি, ঠিক আছে। তো আপনার সামনে সেটা বলছে? হ্যাঁ, সামনেই বলতেছে। ওকে, আগে ওকে বলিছে, বলার পরে আমার মানে আগে এখন ভাবে বলছে, বলার পরে মানে ও রাজি না। পরে আবার আমাকে ডাকলো, ডেকে তখন ওকে মুখোমুখি বলতেছে। তখন আমি বললাম যে হ্যাঁ এটা ঠিক করা লাগে। এরপরে তখন আমি বললাম কি এই রিভার সাথে জাস্ট আমার কয়েকদিন কথা হয়েছে, তখন এখান থেকে পাঠিয়ে
কাছ থেকে রিভারে পাঠালাম আমি কার কাছে, একটা আভা ছিল, সে আভাটার নাম আমার এই মুহূর্তে মনে নেই, যে আভাটার বাসা হলো মিরাবনগরে, রায়েরবাগ মিরাবনগর। সে আভা চলচ্চিত্রে আমিন খানের ভাবি চরিত্রে অভিনয় করছে। সে আপার কাছে পাঠানোর পরে রিভার ভিতরে একটা আত্মবিশ্বাস বেড়ে যায়, যখন আবার অনেক কিছু দেখে আর আমি তো হতে পারবো। পরবর্তীতে আমাকে ফোন দেয় যে ও আমার নাম সত্যি জয় জানতো, পল্লী জয় জানতো। পরবর্তীতে রিভাকে আমি বললাম যে চলো তোমাকে নিয়ে কোথাও ঘুরে আসি। কোথায়? চলো বাসায় যাই, পুরী চলো। এখানে কিন্তু আমার উদ্দেশ্য অসৎ, ও কিন্তু বুঝতেও পারেনি। আপনি যেই পরিচালকের কথা বললেন তার বাসায় যাচ্ছেন আপনি, আপনাকে কেন মেয়েটি বিলিভ করবে যে আপনি অমুক পরিচালকের বাসায় তাকে নিয়ে যেতে পারবেন? নিয়ে যেতে পারবে এই জন্য, কারণ ও দেখেছে যে ওর দুলাভাই যখন বলছে, ওর দুলাভাই যখন বলেছে যে তুই ওর সাথে যাইতে পারস, গেলে তুই সাকসেসফুল হবি। ওর দুলাভাই নাম আছে আমিনুল। ওকে, দিস ইজ দ্য পয়েন্ট। আমিনুলের সঙ্গে আপনার পরিচয় ছিল এবং আমিনুল আলটিমেটলি বলেছে যে আপনার সঙ্গে গেলে কোনো না কোনো ভাবে সে পরিচালকের বাসায় যেতে পারবে। এর আগে আপনি আরো এক জায়গায় পাঠিয়েছিলেন এবং সেখানে আপনি পাঠিয়েছিলেন কিভাবে? সেখানে পাঠিয়েছিলাম তাকে ফোন করে যে তুমি এই নাম্বার, আমি আগে আপার কাছে বললাম আপা, আপনার সঙ্গে আপনার পরিচয় কিভাবে? ওই আমিনুলের মাধ্যমে। আপনি ঘটনা যেটা ঘটেছে সেটাকে ক্লিয়ারলি বলেন। ইউ আর নট দ্যাট কাইন্ড অফ পার্সন যে আলটিমেটলি কোন একজন নায়িকাকে ধরে নিয়ে যাবে, যার নায়িকা হওয়ার কোয়ালিটি আছে, তাকে ধরে নিয়ে পরিচালকের বাসায় যাবে। পরিচালকটা মুখায় থাকে নায়িকার জন্য। সো আপনাকে সে কেন বিলিভ করতে যাবে? প্রথম কথা হচ্ছে এটা, সেই জায়গাটা আপনি ক্লিয়ার করছেন না। আমরা এই জায়গাটা একটা SMS পোলের আহ্বান করতে চাই প্রিয় শ্রোতা। না, আমরা বরং আরেকটা সুযোগ ওকে দিতে চাই। আমরা জানি যে যদি এরকম SMS পোল করে দিই হয়তো ইমোশনালি আপনারা সবাই না বলে দিবেন, কিন্তু আমার মনে হয় রিকোয়ারির জায়গা থেকে আমরা আরেকটু ওকে সামনের দিকে নিতে চাই। ওকে, ফিরছি আপনার কাছে। আমি অনেক বেশি কনফিউজ, জায়গাটাকে পরিষ্কার করার জন্য বলছি। যখন তাকে প্রস্তাবটা দেয় যে কুপ্রস্তাব, তখন সেই প্রস্তাবে ও রাজি না, নাখোশ হয়ে যায়, নাখোশ। এবং তখন তার ওই নায়িকা হওয়ার প্রতি একটা আর হবে না, মানে ও সাবজেক্ট ক্লোজ। আচ্ছা, এই ধরনের কাজ করে সে নায়িকা হবে না। পরে তখন আমার সাথে ফোনে একদিন কথা হয়, যে আমি জিজ্ঞেস করি, ওখান থেকে চলে যাওয়ার পর সে আমার সাথে যোগাযোগ করে না, আমি নিজে থেকে ফোন করে জিজ্ঞেস করি যে কি রিভা তুমি কি করলে? তো বলছে যে ভাই যেখানে মানে শারীরিক ঘটনা অঘটন ঘটাতে হবে বা নিজেকে বিকিয়ে দিয়ে নায়িকা হতে হবে সে কাজ আমি করবো না। তার আগে আপনি আমাকে বলেন তো, যেই প্রস্তাবটা আপনি তাকে দিয়েছেন অমুক পরিচালকের বাসায় আপনি নিয়ে যাবেন, সেই পরিচালকের সাথে কি আপনার কোনো যোগাযোগ ছিল বা আপনি তার বাসায় কি যাওয়া আসা করতেন? আসলে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, একটা ফাঁদ আপনি তৈরি করেছেন। ওকে ফাইন, নাও আই এম কোয়াইট ক্লিয়ার। ওকে ফাইন, তারপর আমি যখন তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলি যে প্রস্তাব দিচ্ছে খারাপ, কিন্তু ভালো আছে, সবাই কিন্তু একরকম না, যেমন হাতের 5টা আঙুল সমান না, মানুষও সবাই একরকম না, ও তোমাকে নায়িকা বানাবে, তুমি আমার সাথে আসো। তখন উনি আমার কথা বিশ্বাস করে, রিভা বিশ্বাস করে। এক পর্যায়ে সে আমার সাথে আসে। কোথায়? তুমি ফার্মগেটে আসো। ফার্মগেট কোন জায়গায়? তখন আমি তাকে নিয়ে যাই একটা হোটেলে, কিন্তু ওটা হোটেল হলেও ওখানে লেখা আছে ওয়ার্ল্ড নেটওয়ার্ক, কিন্তু ওটা কিন্তু হোটেল না। ওকে বলছিলাম যে হোটেলে, ওর বাসা। কার বাসা? বাসা, টিভি আছে, সুন্দর মতো একটা সেন্ট্রাল। এই বাসার সম্পর্কে আপনি আগে থেকে জানতেন কিভাবে? এই বাসা থেকে আমি আগে থেকে জানতাম, কারণ এই বাসাতে আমি আগে খোঁজ খবর নিয়েছি। আমি ছবি দেখতে আসি হলে, এসে দেখি ওখানে লেখা আছে যে আবাসিক হোটেল। তারপর তার সাথে আমি শেয়ার করি বিষয়টা সরাসরি। কার সাথে শেয়ার করলেন? তখন ওই ম্যানেজার ছিল মাসুদ। তো আমি মাসুদ বললাম যে মাসুদ ভাই, আমি যদি এখানে আসি, কাউকে নিয়ে আসি, আমাকে কতটুকু সেভ করতে পারবেন? বলে আপনার জন্য এটুকু সেভ হবে, নাম ঠিকানা কিছু বলতে হবে না। তো আমি বললাম এই বিল্ডিং এর তো সমস্যা, বলছেন আমাদের পাশে একটা বিল্ডিং রয়েছে যেটা গলির ভিতরে, তো ওখানে গেলে লেখা আছে ওয়ার্ল্ড নেটওয়ার্ক, সে ওখানে আমি যাই। যাওয়ার পরে যে কেউ বিশ্বাস করবে যে এটা কারো বাসা বাড়ি। ওখানে যেহেতু কোনো সাইনবোর্ডই নেই, কেন আপনাকে ধরনের সুযোগ দেবে? সে ছবি দেখতে আসলাম, ছবি দেখতে এসে তাকে আমি সরাসরি আগে জিজ্ঞেস করি যে ভাই আপনার দেখেন যদি ক্লায়েন্টরা আসে আপনি কেমন কি সুযোগ দেন? কেউ যদি রাতে থাকতে চায়, দিনে থাকতে চাই, আর ওখানে কিন্তু শুধুমাত্র সিট ভাড়া দেয়, ওখানে কোনো মেয়ে পাওয়া যায় না। এরপরে আমি তাকে ব্যঞ্জন খাওয়াই, ব্যঞ্জন খাওয়ার পর খুব ফ্রেন্ডশিপ একটা সম্পর্ক হয়ে যায় এবং মোবাইলে আরো ক্লিয়ার হয়ে যায়। এবং তখন আমি সেই রিভাকে নিয়ে চলে আসি এখানে। আসার পর এখন রিভা বলতেছি এটা পরিচালকের বাসা। আমি হ্যাঁ, তো অত কনফিডেন্স না, সেটা কি করে সম্ভব হয়? তখন পরবর্তীতে রাশেদ ছিল ওখানকার রুম টুম পরিষ্কার ক্লিনিয়ার আর কি। ওকে আমি বলে রাশেদ তুই কিছু নিয়ে আয় খাবার। তখন রাশেদ খাবার টাবার নিয়ে আসে, নিয়ে আসার পরে আমি তাকে জবরদস্তি করি, কিন্তু সে কিছুতেই রাজি না, কারণ তার সাথে তো সে ধরনের কোনো কিছুই না। তারপরে সে খুব কাঁদে যে আপনারা আসলে পুরুষ যাত্রায় কি এরকম? ওই যে সেই একই সুর। পরবর্তীতে আমি তার কাছ থেকে ওখানে আমার কাজ আমি সাকসেসফুল করি, কিন্তু ও খুব কাঁদে এবং তাকে রিক্সা উঠাই দিই, সে চলে যায়। তার বাসা ছিল কামরাঙ্গীরচরে। যখন কামরাঙ্গীরচরে চলে যায়, এরপরে তার সাথে আমার আর যোগাযোগ হয় না, কারণ ও আমার প্রতি একটা ঘৃণা, পরিবার ওখান থেকে ব্যাকআপ টোটালি বাদ। তখন আমার একটা নেশা হয়ে গেল। এর কিছুদিন যেতে না যেতেই আমি দোকানে বসে আছি, পেপার পড়ে
ঠিক তখনই সুজন আসে, সুজনের বাড়ি নরসিংদী। সুজন এসে আমাকে বলে চল কোথা থেকে ঘুরে আসি। আমি কোথায় যাবে? তখন বললো যে মগবাজার যাবো। মগবাজার কেন যাবি? তখন মগবাজার বলে কাজ আছে আমার। তখন মগবাজার আসলাম। আসার পরে আমি তো জানিনি যে ও কোনো মেয়ের সাথে দেখা করতে আসছে। তখন কি মেয়ে ভাই এমন একটা মেয়ের সাথে দেখা করালো, আমার সাথে পরিচয় করালো, যেটা দেখতে আমার ভালো লাগে না একেবারে। মেয়েটা সেরাবিকের মোটেই ভালো না। পরবর্তীতে এখন আমি বসে আছি আড়ালে, মানে ওর থেকে একটু আড়ালে বসে বসে ওখানে পেপার পড়তেছি। ঠিক তখনই দেখলাম যে খুব সুন্দর একটা মেয়ে আসলো ওই সুবনের সাথে। আর সুবনের সাথে দেখা করে ওর নাম হলো ফুলমতি। আর মানে যে আসলো পরে তার নাম হলো শরীফা, বাড়ি টাঙ্গাইল। তখন আমি চিন্তা করলাম যে না, এবার কথা বলা যায়। তখন ওখানে বড় বড় পেয়ারা ছিল, কাজী পেয়ারা। তখন আমি পেয়ারা কিনলাম, কিনে 4 জন আমরা খেলাম। খাওয়ার পরে ওই ফুলমতি আবার পিজি হাসপাতালে চাকরি করতো। কি চাকরি করতো সেটা আমি জিজ্ঞেস করিনি। আর এই ফুলমতি মেয়েগুলোকে কেন আপনার সামনে নিয়ে আসবে? আমার হাতে পরিচয় করাচ্ছে কোনো বিষয়তে, আমার বন্ধু এ পর্যন্তই। ওকে, সুজনের বন্ধু, আমার কেউ না। আমি খুব সুজনটা কে দেখিনি। ছিল? সুজনটা ছিল ওই আমার পরিচিত। ফাইন, তারপর? এরপরে ওই ফুলমতি আমার সাথে আমার কথা হয়। আমি তাকে বলেছি আমার কোনো বড় বোন না, আপনি আমার বোন হয়ে যান। তখন ও আমার বললো ঠিক আছে। তখন আমি তার সাথে কন্টিনিউ কথা বলি ফুলমতি আবার সাথে। এক পর্যায়ে ফুলমতি আবার বললো যে তুই এক কাজ কর, জোহর মার্কেটের সামনে আই, বাংলা মোটর। জোহর মার্কেটের সামনে আসলাম। আসার পরে ওই শরীফার সাথে আমার পরিচয় করে দিল যে আমার ভাই। শরীফার সঙ্গে তো আপনার আগেই দেখা হয়েছে, আরেকটা মেয়ে শরীফা ছিল, তারপর আবার নতুন করে আপনার পরিচয় কেন করিয়ে দেবে? ওর সাথে আমি কথা কথা হয় নাই, দেখা হয়েছে এই পর্যন্ত, কিন্তু কোনো কথা হয়নি। ওকে, আমি তাকে যে পিয়ার হাতছি সে পিয়ারও শেখাইনি। আচ্ছা ঠিক আছে, তারপর? তারপর যখন ওই যে জোহর মার্কেটের সামনে আসলাম, তখন ওই মুসলিম সুইট মিষ্টির দোকান আছে ওখানে একটা। সে মুসলিম সুইটের থেকে মিষ্টি কিনলাম, কিনে আমরা খেলাম 3 জন একসাথে। খাওয়া দাওয়ার পর তখন মনে করেন যে আমি তার সাথে প্রায় কথা বলি মোবাইলে। কথা বলতে 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 এক পর্যায়ে একদিন কে ও আমাকে বলতেছে আপনি আমার সাথে দেখা করবেন। আমি কোথায়? তো ওকে বলে যে খুব ইচ্ছা আমার চলচ্চিত্র দেখার। তখন আমি বললাম আমি তো চলচ্চিত্রে কাজ করি, কিন্তু চলচ্চিত্র দেখার? হ্যাঁ খুব শখ আমার, নায়ক নায়িকা দেখা খুব শখ। শরীফা আমাকে ইনভাইট করে যে আপনি আমাকে হেল্প করতে পারেন। আমি বললাম হ্যাঁ পারি, চলো দেখা করে আসি। তখন শরীফার সাথে করে আমি চলে আসলাম। তখন বাজে হচ্ছে 10:30। সকাল 10:30টার সময় তখন ওই যে চারুলতা আছে, সেই চারুতে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষে আমি গেলাম, কিন্তু দারোয়ান যেটা আমার পরিচিত সিকিউরিটি, সেটা আমাকে ঢুকতে দিল না, কারণ আমার কাছে কোনো কার্ড নাই। এরপরে ও বলতে তাহলে কি করা যায় কি করা যায়। ঠিক ওই মুহূর্তে ডেসপেন জয় তুমি। আমি বললাম যে ভাই এই কাহিনী তাহলে যে এখানে কেন আসতো? বললাম যে ওর তো খুব নায়িকা দেখা শখ, শনিবারের দিন। তখন বললো যে ঠিক আছে। পরে ওরে নিয়ে এবিসি ভিতরে ঘুরি। ঘোরা বেড়ার এক পর্যায়ে মানে ওর একটা আমার প্রতি কনফিডেন্স বেড়ে যায়, যে জায়গায় নিয়ে আসছে অনেক কিছু দেখলো। তো এরপরে ওখান থেকে মনে করেন যে চলে আসার পরে আমি বললাম যে বাসায় যাবা? তো বলছে যে না, যদি কোথাও চলেন ঘুরে আসি। তো আমি বললাম যে পার্কে যাবা? তো বলে পার্কে যাবো না, ওখানে পার্কে গেলে ভিখারি আছে। পরবর্তীতে উনি আমার সাথে বলে যে আপনি যেখানে নেবেন। পরে আমি করি কি হোটেল নিয়ে যাই। তখন আমি হোটেল যাওয়ার পর আমি ওর সাথে এ ধরনের কিছু করবো কল্পনা করতে পারিনি। ও কল্পনা করতে পারেনি? হ্যাঁ, কিন্তু ও আপনার কল্পনা তো প্ল্যান করতে ছিল। পারিনি, কিন্তু আমার প্ল্যান ছিল। ওকে, পরে ওখানে কিন্তু স্বাভাবিকভাবে আপনি যে কোনো একটা হোটেলে দেখুন একটা মেয়েকে নিতে গেলে তো আপনার সমস্যা হওয়ার কথা। আপনাকে প্রশ্ন করবে আপনারা স্বামী স্ত্রী কিনা, আপনারা কোথা থেকে ইয়েস ইয়েস, ওখানে নিয়ে যাওয়ার পরে এখন আমি জিজ্ঞেস করে কার কাছে যাবেন। তখন আমি বললাম যে বিলালের কাছে যাবো, বিলাল আমার ম্যানেজার। তখন আমি বিলাল ভাইয়ের চুক্তি মারলাম। বেলাল ভাইয়ের সাথে আপনার পরিচয় ছিল? হ্যাঁ পরিচয় পূর্বে থেকে ছিল। ঠিক আপনি আছে, কিভাবে পরিচয় ছিল আপনার সঙ্গে? এখানে আমি আসতাম কি জন্য, ওই কিছু গেস্ট আসতো না, যেখানে থাকাও যায়। হ্যাঁ, আমার গ্রাম থেকে অনেক বন্ধু বান্ধব আসতো, পরিচিত লোক থাকতো, এ ধরনের। ও, সেই হিসেবে আপনি এখানে আসতেন? আসতাম, কিন্তু আমি কখনো ওই কি বলবো যারা দেহ ব্যবসা করে ওদের কাছে আমি কখনো যাইনি। ওকে, পরবর্তীতে বিলাল যখন ছুটি করলাম, তখন বিলাল আমাকে একটা রুম দিল, 306 নম্বর রুম। তো গিয়ে বসলাম, কিছু খাবার টাবার নিয়ে আসলো। বাজে হচ্ছে প্রায় 12:30 মতো। আচ্ছা, তো এখন ও বলছে আমি খাবো না, ও ওখানে বসবেও না। বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতে 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 এক পর্যায়ে ওর পারিবারিক ব্যাপারে জানলাম যে ওরা 2 বোন, বাবা নাই, মা আছে, মা অসুস্থ, বিভিন্ন কথা ওদের এক পর্যায়ে। তখন আমি তাকে যখন বলি যে তুমি একটা কিস করতে পারি, তো বলছে যে না। আমি বললাম যে তুমি আমার যদি ভালো না বাসতে তাহলে আমার কাছে আসলে, আরে যে এখানে আমি আসছি, বলে যে আমি না, আমার দ্বারা সম্ভব না। পরে আমি তাকে বলি যে দেখো তুমি যে জায়গায় আসছো এখান থেকে তুমি ফেরার কোনো পথ নাই। বলে কেন? তা বললাম এটা একটা হোটেল। ও বলে যে আমার বান্ধবের মুখ থেকে শুনেছি যে হোটেলে গেলে নাম ঠিকানা জিজ্ঞেস করতো, অত কিছুই বললো না। আমি বললাম আমার পরিচিত। আর পরে আমি বললাম যে বিলাল ভাই আসেন। বলে কি আমি আপনার খাবার নিয়ে আসেন, এটা বিক্রি করে দেবো। কথা বলছেন কতটুকু ভয় তাকে দেখাচ্ছি যে আমি কিন্তু একে বিক্রি করে দিয়ে যাবো, আর বিক্রি করে দিয়ে গেলে এ কখনো বেরোতে পারবে না। তো বলছে আপনি আমাকে বিক্রি করে দেবেন মানে? আমি হ্যাঁ, এই যে যারা দেখতেছে এরা এখানে সব বিক্রি হয়েছে। তখন ও আমার হাত পা ধরে টানতেছে যে আপনি যা খুশি করতে পারেন, তবে আমরা আমাকে বিক্রি করেন না। তারপরে আমি তার সাথে ফিজিক্যাল করার পর আগে যে ওর বেশটা ছিল কানে দুলছে সেটা খুলে ফেললো। খুলে ফেলার পর আমি বের হয়েছি। বেরোনোর পর বাজার আসলাম, ওই যে কারণ বাজার মাছ বাজার থেকে একটা ইলিশ মাছ কিনলাম ওকে সাথে নিয়ে। ইলিশ মাছ কেনার পর আরো মিষ্টি কিনলাম, আরো বিস্কিট কিনলাম, অনেক কিছু কেনার পর ওর বাসায় আমি রেখে আসলাম ওকে সুন্দরভাবে। ও খুব খুশি। এরপর ওর সাথে আমার কন্টিনিউ ফিজিক্যাল রিলেশন হয়। এক পর্যায়ে একদিন খুব তাড়াহুড়া করে বলছে যে বাণিজ্য মেলায় যাবো, তুমি আমাকে নিবে? আমি অবশ্যই শিওর।
বাণিজ্য মেলায় আসতে বেরোইছি আমি। এখন আমার এক ফ্রেন্ড নাম হলো আলম, বাড়ি মাগুরা। আলম বলছে আমি যাবো তোমার সাথে, আমি নাম তোমাকে নেবো না। আলম আবার খুব সুন্দর হ্যান্ডসাম, আলমের অনেক টাকা পয়সা। তো আলম আমার সাথে বেরিয়েছে, তখন ওই যে বাংলা মোটর যে মসজিদটা, সেই মসজিদের ওখানে ও দাঁড়িয়ে আছে, একটা লাল থ্রি পিস পরে, খুব সুন্দর লাগছে আর লম্বাও সে দেখার মতো। এরপর তাকে আমি ওখান থেকে সিএনজি করে বাণিজ্য মেলায় যাই। এরপরে ভিতরে যাওয়ার পর যখন ওকে কিছু আমার দেওয়া উচিত, তখন জিজ্ঞেস কি নিবা, তখন ওই যে থাইল্যান্ডের মাথার যে প্রজাপতির মতো জিনিস আছে, এক একটা দাম চাই 1200 টাকা করে। আমার মাথা পুরো নষ্ট হতে পারে, আমি কত দিকে দেবো। পরবর্তীতে আমি খুব রিকোয়েস্ট করি যে ভাই আমার কাছে এত টাকা অ্যামাউন্ট নাই, এখন যদি আপনি কিছু টাকা আনলে আমাকে হেল্প করেন। তখন বললো আপনি বাড়ি কোথায়, তখন আমার বাড়ি কুষ্টিয়া। বলে ভাই আমার বাড়ি কুষ্টিয়া। তখন ওই আমাকে বললো যে আপনি 800 টাকা দিতে পারেন। আচ্ছা ঠিক আছে। তখন আমি নিলাম একটা, চুরি করলাম 3টা। কিভাবে? ওনাকে আমি 2টা 500 টাকা নোট দিয়েছি। তখন টাকাটা খরচ করতে গেলে তখন থেকে আমি এভাবে চুরি করে নিয়েছি আমার হাতের ভিতরে, ও কিন্তু বুঝতে পারি নাই। আপনি আপনার মেয়েটার সামনে হয়েছিল? হ্যাঁ, মেয়েটার সামনে চুরি করলাম, কিন্তু মেয়েটা দেখতেছে অন্যতা, আলমও দেখতেছে, কিন্তু আমি ওখানে একটা চুরি করলাম। চুরি করার পর এখন ও তো একটা আমাকে বলেছে, যখন ওকে আমি 4টা দিছি ও খুশি যে তুমি কেমনে নিলে, তোমার কাছে টাকা নাই, আমি চুরি করছি। এরপর বলে দিলেন ডিরেক্ট চুরি করছে? হ্যাঁ, টাকা চুরি করছি। তো বলছে তুমি এর মধ্যে চুরি করলা, তো আমি তোমার জন্য সব করতে পারি। ওকে। এরপরে ওখান থেকে মনে করেন যে কিছু খাওয়া দাওয়া করলাম না করে ওই হাতের বাম পাশে ওখানে অনেকগুলো চুরি আছে, চুরির দোকান, সে চুরি কিনে দিলাম তাকে। ও আমার প্রতি খুব কেয়ারফুল যে আমাকে এত কিছু দিচ্ছে, খুব খুশি। এরপর ওখান থেকে বাইরে বেরিয়ে এসে যে উদ্যানের ভিতরে ঢুকলাম, ওই যে টানার যে বেঞ্চ গুলো আছে, বেঞ্চের মতো আছে, ওখানে বসলাম। বসার পর দেখে আমার মোবাইলে ফোন আসলো, আমার মা ফোন করেছে। আমি কথা বলতেছি, মা আমি আমার মায়ের কাছে সবসময় সত্যি কথা বলি। আমি বললাম, মা আমি তো বাণিজ্য মেলা আসছিলাম একটা মেয়ের সাথে ঘুরতে। মা বলছে একটা মেয়ের সাথে ঘুরতে গেলি, তুই চিনিস নেই? আমার বলছে মা ঘুরতে এই জন্য আসছি কারণ মেয়েটাকে আমার ভালো লাগে। এ পর্যন্ত। পরবর্তীতে আমি মায়ের সাথে কথা বলতেছি, ঠিক এই মুহূর্তে আলম করেছে কি, শরীফাকে বলছে যে তুমি তোর সাথে কথা বলো, তুমি কি জানো ওর কি করে? ও তোমার টাকা পয়সায় না, ও মূর্খ। এক, দ্বিতীয়ত টাকা পয়সা না সেলুনে কাজ করে। আপনার বন্ধু? আমার বন্ধু এটা আমাকে এই কথা বলে ফেললো। তখন শরীফা, আমি কথা শেষ করে এই কথাটা বলেছি, এটা আমাকে পরে বলেছি, কিন্তু এই মুহূর্তে শরীফ আমার সাথে যে এত হাসি খুশি, মুহূর্তের ভিতরে চেঞ্জ। কারণ আলম বলেছে আমি কন্ট্রাক্টর, আমি মাসে এত টাকা কামাই করি, লক্ষ লক্ষ টাকা আমার, আর ওর কয় টাকা আসে। তখন আর তারপর আমি সেলুনে কাজ করি, তুমি কি পরিচয় দিতে পারবা? তখন শরীফ আমাকে কি বললো যে ওই মুহূর্তে আমার থেকে দেখতে যে মুখ ঘুরে রাখতেছে, আমি বসে উঠতে পারিনি। ওখান থেকে কি ভাই আমি সোজা চলে আসলাম। আসার পরে ওরা আমি যতই ফোন দিই ও রিসিভ করে না। হঠাৎ করে 3-4 দিন পর দেখি আলমের মোবাইলে শরীফার ছবি। আমি কি ব্যাপার আলম ভাই এটা? তখন আমি থমকে যাই। তখন আলম ভাই আমাকে বলে যে সরি। আমি বললাম যে এটা হলো বন্ধুত্বের পরিচয়। আচ্ছা যাও। পরে আমি এই যেমন তেমন এখন আমি শরীফাকে ফোন দিই। শরীফা কিন্তু নিজের মোবাইল ছিল না, মোবাইল ছিল সেই ফুলমতি আপা। ফুলমতি আপা আমাকে বলছে যে তুমি আমাকে ওকে ফোন দিও না, কারণ ও তোমাকে পছন্দ করে, আলমকে পছন্দ করে, কারণ আলমের টাকা আছে, তোমার কি আছে, তুমি তো সরাসরি বলে ফেলো তুমি তো না পেয়ে। পরবর্তীতে ভাই খুব খারাপ লাগলো। এরপর ওর সাথে দেখা ডাইরেক্ট যথাযথ যোগাযোগ করবো না। এরপরে চলছে। আমি ঠিক বুঝি না এটাকে আপনি ব্রেকআপ কেন বলছেন? এটা তো সম্পর্কই ছিল না। প্রত্যেকটা সম্পর্কই শুরু হচ্ছে খারাপ উদ্দেশ্য নিয়ে। আমার খারাপ উদ্দেশ্য আমি আগে করেছি। হ্যাঁ, এবং তারপরেও আপনার খারাপ লাগা এখানে কাজ করছে এক ধরনের, আমি ঠিক জানি না এটা খারাপ লাগার। আপনার তো উদ্দেশ্য সফল হলে আপনার সরে পড়ার কথা, তারপর আপনি তার পিছনে পয়সা খরচ করছেন। ওকে, দিস ইজ হিউম্যান সাইকোলজি। এবং যা হয়েছে যেটা হয় এখানে আসলে অনেক ইকুয়েশন আসলে ওই যোগ বিয়োগ করে ভাগ গুণ করে যেরকম হওয়ার কথা সেরকম হয় না। যা হয়েছে সেটাই বলছে। তবে গল্পটা অনেকের কাছে অবিশ্বাসযোগ্য হচ্ছে কারণ ওর বলার স্টাইলের জায়গাটা থেকে। আমি এখন পর্যন্ত কন্টিনিউ করছি একটা কারণে, প্রিয় শ্রোতা, সেটা হচ্ছে আমার অনেক অনেক গল্প শোনার এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি ও বিশেষ করে যখন যে উপমাগুলো ব্যবহার করছে, দিস ইজ টোটালি কারেক্ট। কিন্তু বলার জায়গাটা একটু নিজের মতো এবং সে কারণে আমাদের অনেকেরই কনফিউশন হচ্ছে। বাট লেট ইট বি কন্টিনিউড। এখানে একটা সাবাব লাস্ট পর্যন্ত থাকবে, আমরা সামনের দিকে এগোতে চাই। বলুন তারপর। পরবর্তীতে যখন মনটা খারাপ থাকে, বসে থাকি, ভীষণ খারাপ লাগে, কারণ একটা মেয়ে এভাবে চলে গেল জীবন থেকে, যদিও আমার উদ্দেশ্য খারাপ। এরপরে আমার পাশের দোকানে একটা ফ্যাক্সের দোকান ছিল, দোকানদারের নাম হচ্ছে শাহিন। তো ওর হচ্ছে মোবাইল ফ্যাক্সের দোকান, কিন্তু কথা বলা যায়। পরে একদিনকে দেখি একটা মেয়ে হামো করে কাঁদতেছে। আমি ঘাটটা কাজ করে দেখি যে একটা মেয়ে কাঁদছে। আমি কিছু জিজ্ঞেস করি না, আমি শুধু এটুকু মানে শাহিনকে জিজ্ঞেস, শাহিন কাঁদে কেন, কি হয়েছে? বলছে ভাই আমি জানি না কেন কাঁদছে। এরপরে আমি তাকে সরাসরি জিজ্ঞেস করি। তার 2 দিন পরে মেয়েটা গার্মেন্টস চাকরি করতো, খুব সুন্দর চেহারা। তো আমি জিজ্ঞেস করলাম আপনার নাম কি? বললাম আমার নাম নাজমা, বাড়ি কোথায়? নোয়াখালী। ঠিক আছে। এরপরে শাহিন আমার নাম্বারটা ওকে দিয়ে দেয় ওই নাজমাকে। তো নাজমা আমাকে ফোন করে মাঝে মাঝে মিস কল দেয়, তখন আমি আবার ব্যাক করি। আমার আবার একটা নিয়ম কি, মিস কল দিলাম ব্যাক করি। তখন এক পর্যায়ে নাজমার সাথে কথা বলি প্রায় 3-4 মাস। কথা বলতে বলতে এক পর্যায়ে তখন বাংলা মোটর ওভারব্রিজ হয় নাই। তখন আমাকে একদিন বললো যে জয় তুমি কি ফিরে আসো? তা বললাম হ্যাঁ ফিরে আসি। তখন পরবর্তীতে আমাকে জিজ্ঞেস করলো যে আমি একটা সমস্যায় আছি, তুমি কি হেল্প করবা? কি হেল্প? বলে আমার ঘর ভাড়া আটকে গেছে, তবে কয় টাকা লাগবে? তো বললো 720 টাকা। আমি ঠিক আছে দেবো। সে বিবাহিত ছিল, স্বামীর সাথে তার ব্যাকআপ যে কোনো ভাবে হোক। পরবর্তীতে তার সাথে আমি দেখা করি ফার্ম গেট, ওখানে খাওয়া দাওয়া করি 2 দিন একসাথে। খাওয়া দাওয়া করার পরে ওকে আমি নিয়ে যাই, নিজের ছবি উঠাই। কিন্তু ওই দিনকে ফার্স্ট কারোর সাথে আমি ছবি উঠাই,
হোটেলে গিয়ে। তো ও বলছে তোমাকে কিন্তু আমার সাথে খুব ভালো মানিয়েছে। তো পরবর্তীতে খাওয়া দাওয়ার এক পর্যায়ে ওকে নিয়ে যায়, রাতে থাকি এবং সুন্দরভাবে সে সকালে ফ্রেশ হয়ে ডিউটিতে চলে যায়। ডিউটিতে চলে যাওয়ার পরে আমার সাথে যোগাযোগে হঠাৎ করে একদিন আমাকে বলে যে জয় আমার হচ্ছে না। যেহেতু মহলে থাকে যখন হচ্ছে না তখন একটা টেনশনের কথা, যেহেতু আমি এখানে এতদিন আছি তখন আমি কি করি। আপনি মেয়েটার সঙ্গে যে কাজটা করেছিলেন এটা কি মেয়েটা সম্মতি জ্ঞাপন হ্যাঁ, করেছেন? তার ইচ্ছা ছিল। ওকে। পরবর্তীতে আমি তখন খুব টেনশনে পড়ে যাই। তখন আমি মেডিসিন বাজারে এক ডাক্তার সাথে আলাপ করি যে কি করা যায়। তখন ও বললো যে কয় মাস হচ্ছে, তাহলে বেশি দিন হয় নাই, এই চলতে এই মাস। তখন ওই মাতৃ সদন নামে একটা হাসপাতাল আছে বড় মগলদারে, সেখানে নিয়ে গিয়ে তার অপারেশন করায় আর কি। ওকে। অপারেশন করালে সেখানে আমি পরিচিত, আমরা স্বামী স্ত্রী। এবার হঠাৎ করে আমাকে ফোন করে বলছে যে জয় তোমাকে একটা কথা বলে রাখবো না, আমি বাড়ি চলে যাবো কারণ আমার হাজবেন্ড আসছে। তো আমি বললাম তোমার না হাজবেন্ড নাই, আবার কই পেলা? না করছে যে তোমার সাথে আর কখনো কথা হবে না, তুমি কিছু মনে নিও না। আমি ঠিক আছে, এ চলে গেল। এরপরে একদিন ফোন করে বললো যে জয় আমার একটা ছেলে হয়েছে, তুমি দোয়া করো ও যেন ভালো থাকে। আমি ঠিক আছে। এরপরে আমি মনে করেন যে কন্টেন্ট আমি কিন্তু বাড়িতে যাই খুবই সীমিত, আমি ঢাকাতে বেশি থাকি। এর পরবর্তীতে এভাবে আমি চলতে জাহিদের বাড়ি হচ্ছে মাদারীপুর। তো জাহিদ আমাকে একটা কন্ট্যাক্ট দেয় যে জয় ভাই আপনি এর সাথে একটু কন্ট্যাক্ট করেন। পরিচয় কিভাবে জাহিদের সঙ্গে? জাহিদ আমার দোকানে আসে কন্টিনিউ। ওকে। হ্যাঁ, কন্টিনিউ আমার দোকান চুল কাটতে আসে। ওকে। আচ্ছা, সাধারণত কিন্তু এই জিনিসটা হয়, দেখবেন যে একজন মানুষ যেখানে চুল কাটায় বা যে নরসুন্দরের কাছে চুল কাটায় তার কাছেই কিন্তু কন্টিনিউ বারবার যায় এবং তার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। হ্যাঁ। হ্যাঁ, ওকে, বলুন। তো পরবর্তীতে জাহিদ আমাকে যখন কন্ট্যাক্টটা দেয়, জাহিদ এই সম্পর্কে আমি বলছি যে ও খুব সুন্দর, আমার ভাবির বাসার ভাষায়। তোর ভাবির বাসা কোথায়? বলে যে রায়ের বাজার। তো রায়ের বাজার, ঠিক আছে। তখন আমি লিলিকে ফোন দিই, ওর নাম আসলে লিলি না রুমানা। তখন আমি তাকে প্রথমে সালাম দিই, আসসালামু আলাইকুম, বলছিলাম আপনি কেমন আছেন? বলছে আপনি কে বলছিলেন? তা বললাম আমি জয় বলছি। তো বলছি জয় বলছি, কোন জয়, কোথা থেকে, কাকে চাচ্ছিলেন? তা আমি বললাম যে আপনার সাথে যদি কথা বলি কোন আপত্তি আছে আপনার? তোর আপনাকে আমি চিনি না, কেন কথা বলবো? আর দ্বিতীয়বার আমাকে ফোন করবেন না। আমি বললাম যে ভাই সব সময় যদি সিনেমা মানুষের সাথে কথা বলো তা তো অচেনা মানুষের সাথে একটা সম্পর্ক হতে পারে না, কারণ পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জীব হলো মানুষ, আর সেই মানুষের সাথে সম্পর্ক হবে, তাই না? তখন ও বলবে ঠিক আছে আপনি বলেন আপনি কি করেন। তখন আমি তাকে বলি আমি ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কোম্পানিতে জব করি। আসলে মিথ্যা কথা। কি কাজ? না তো আমি স্টোর কিপার, ওষুধগুলো দেখাশোনা করি। ঠিক আছে। তখন কথাবার্তা বলতে বলতে ভাই তার সাথে আমি দেখা করি বসুন্ধরা সিটিতে। বসুন্ধরা সিটি দেখা করতে গেলে প্রথম জানছে তাকে খুব সুন্দর ভাবে খাওয়াই। খাওয়া দাওয়ার এক পর্যায়ে ব্যাস ওকে সাথে করে আমি ওর বাসায় গেলাম। সুজা ওই দিন কি একটা মেয়ের সঙ্গে আপনার ফার্স্ট পরিচয়, ফার্স্ট দেখা দিয়েছে আপনাকে বাসায় নিয়ে গেল, কারণ ওর মা বাবা কেউই নাই। ও বলেছে আমার এতিম। যখন বললো যে আমি এতিম, তখন আমি আর কোনো কিছু কেয়ার করিনি, কারণ ও এতিম যেহেতু বলেছে। আর ওর চেহারাটা এত সুন্দর ছিল যে কোনো ছেলেটাকে দেখলে ইমোশনাল হয়ে যাবে। তারপরে ও আমাকে বললো যে কি খাবা? আমি বললাম যে কিছুই খাবো না। এতিম মানে কি, বাসায় কেউই থাকতো না, শুধু একা থাকতো? এতিম বলতে গেলে ওর কেউই নাই, ও একাই থাকে। রুমটা ভাড়া ছিল মাত্র 900 টাকা। কি করতো? সে আমাকে বলেছে একটা হাসপাতালে রিসেপশনে চাকরি করে। আচ্ছা, কোথায় থাকতো? থাকতে হলো রায়ের বাজার। রায়ের বাজারে? রায়ের বাজারের ঠিক বাম পাশে। ওকে, ফাইন। 4 তলায়। ওকে, ফাইন। তারপরে ওর সাথে আমি ওখানে মনে করেন যে সুন্দরভাবে কথাবার্তা বলে চলে আসি। এরপর কন্টিনিউ কথা হতে থাকে। তো খুব ভালো একটা সম্পর্ক। সুন্দরভাবে ওখান থেকে চলে আসলেন আপনি এরকম একটা সুযোগ পেয়ে? সে খুব সুন্দর, এবং যখন বলছে এতিম তখন আমার একটু মায়া লাগছে যে এতিম একটা মেয়ে। আচ্ছা, এরপরে মাঝে মাঝে আমি যখন ফোন করি আমাকে বলে যে আমি এক জায়গায় আছি, কিন্তু আমি খুব জিজ্ঞেস করি আচ্ছা লিলি তুমি যে এক জায়গা বলে এক জায়গাটা কোন জায়গা? এক জায়গায় আছি। তখন আমার এই একটা কনফিউশন, শুধু এক জায়গা, কোন এক জায়গা গেল। এরপরে ওর সাথে আমার দেখা হলো ফার্ম গেটে। দ্বিতীয়বার দেখার পর বলছে যে জয় আমার নানি মারা গেছে, আমি বাড়ি যাব, তুমি কিছু টাকা দেবে। আমি তুমি না এতিম, তো নানি আলো কই থেকে? কত টাকা? আমি মিথ্যা বলছিলাম। আমি বললাম যে তোমার সাথে কোনো পূর্ব শত্রুতা, তুমি মিথ্যা বলবা কেন? তো আমাকে বললো যে জয় জাস্ট আমি ফান করেছিলাম। আমার ঠিক আছে, তাহলে কাজ করো। তো কোথায় পেতে হবে? বলে আমি সায়দাবাদ থেকে যাবো। তো আমি ঠিক আছে, কত টাকা দেওয়া লাগবে? তো 1700। আমি 1700 টাকা? এত টাকা কিসে? বলে আমার বাসা ভাড়া দিতে হবে 900 টাকা, আর বাকি যে মানে 800 টাকা থাকবে, 800 টাকার ভিতরে আমি টিকিট কাটবো, কিছু টাকা আমার হাতে থাকবে। আমি ঠিক আছে। তখন আমি টাকা দেই নাই, না দিয়ে আমি চলে আসলাম, কারণ মোবাইলে কথা হয়েছে যে টাকা দিব কিনা। আমার সেদিন তুমি আসো, আমি দেখতেছি। এরপরে তখন আমার কিন্তু একটা প্লাস পয়েন্ট চলে আসলো, যেহেতু মিথ্যা বলছে আমি শুধু কাজে লাগাবো। কি শুধু সাথে ফিজিক্যাল রিলেশন করবো। তখন আমি তাকে প্রস্তাব দিই যে তুমি আসো এই জায়গায় নিয়ে যাই। সেই অফিসে নিয়ে যাওয়ার পরে এখন ও তো কিছুতেই রাজি না, যে আমার নানি মারা গেছে, তুমি এই কাজ করবো আমার সাথে, তোমার সাথে আমি পরে করি। আমি না, তোমাকে আমি 1700 টাকা দেবো, তো সেখানে তুমি ফ্রি চলে যাবা। তোমাকে আমি বিশ্বাস করি কিভাবে? আর তোমাকে ফোন করলে বলো তুমি এক জায়গায় আসো, তোমার এক জায়গায় আমার বিশ্বাস হয় না। তুমি আমার সাথে রাজি থাকলে আসো, নাহলে নাই। পরে যাক ওখানে
পরে ও সোজা চলে যায় এবং যাওয়ার পরে আমাকে বলে যে জয় আমি তো এখনো টিকিট পাচ্ছি না, তুমি আসবা? আমি ঠিক আছে তুমি দাঁড়াও আমি আসছি। পরে তাকে আমি সায়দাবাদ থেকে বাসে উঠাই দেই, সে চলে যায়। সিলেট কোন জায়গায় থাকে আমি তাও জানি না, আমাকে শুধু বলেছে যে সিলেট আলহামরা মার্কেট কোথায়, সেই আলহামরা মার্কেটের পাশে তাকে বাড়ি। এরপরে হঠাৎ করে একদিন আমাকে বলে, ওখান থেকে চলে আসে, জয় আমার কিছু টাকার দরকার, তুমি দিবা? আমি কেন? তুমি চাকরি করো, তোমাকে টাকা দেবো কেন? টাকা হলে আমি, টাকা হলে আমি নাই। তো পরবর্তীতে আমাকে বললো আমার টাকা খুবই দরকার, আমি যেখানে খাই সেখানে আমার টাকা মানে বাকি খাই আর কি। তো পরবর্তীতে আমি বললাম ঠিক আছে তুমি দোকানদারকে দাও। দোকানদারের নাম ছিল কামাল, ওই যে চাল ডাল তেল লবণ ইত্যাদি। তুমি কামাল ভাই আপনি চিন্তা করেন না, আমি আপনাকে টাকা দিয়ে দেবো, আমি প্রমিস করলাম। তখন উনি বললো যে আপনার টাকা দেবেন কেন? তাই আমি বললাম যে আপনার দরকার টাকা, এর বেশি না। ঠিক আছে। এরপরে ওখানে যাই, যাওয়ার পর তার টাকাটা দিয়ে দেই এবং সেই বাসা ছেড়ে দেই, আরেকটা বাসা নেই। আরেকটা বাসা নেওয়ার পরে ও আমাকে নিজে বলছিল যে আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকবো, তুমি যখন সুযোগ পাবে আসবা। পরবর্তীতে আমি বাসা নেওয়ার পরে আমি একদিন অনৈতিক কাজ করি। পরে আমি যখনই ফোন করে দেখি যে শুধু এঙ্গেজ। এরপরে ভাই আমি তার সাথে যোগাযোগ করি না। তো হঠাৎ করে মনে হয়ে গেল আমি সাথে কথা বলি। তো কথা বলতে গিয়ে দেখি যে বলছে আমি একটু অসুস্থ বলে লাইনটা কেটে গেল না পড়ে গেল জানি না। পরে আমার মনের ভিতরে একটা দুশ্চিন্তা আসলো যে কি রে, ওর সাথে এতদিন কথা বলি, এদিকে কিন্তু আমি তার কন্টিনিউ রুম বাসা ভাড়া দিয়ে যাচ্ছি। ওর বাসা ভাড়াটা আপনি দিবেন? হ্যাঁ, প্রতি মাসে 1000 টাকা দিচ্ছি এখন। পরবর্তীতে আমি ফোন করলাম তো রিসিভ করে না। পরে তৃতীয়বার বেলা রিসিভ করলো কে? নিপাটাকে ওই বাড়িওয়ালার মেয়ে। আমি জিজ্ঞেস করলাম আপনি কে বলছেন? তো বলছে আমি নিপা বলছি। আমি কোন নিপা? তো বলছে যে লিলিজের বাসায় থাকে, আমি সেই বাড়িওয়ালার মেয়ে। তো বললাম ও আপু ও কোথায়? তো বলছে ও তো ঢাকা মেডিকেল। আমি ঢাকা মেডিকেল আমাকে জানালো না, বলবো ও তো অসুস্থ। আমি কি আল্লাহ অসুস্থ? পরবর্তীতে ঢাকা মেডিকেল কত নম্বর ওয়ার্ড, মোবাইল কিন্তু রেখে গেছি, সেটা আমার আর বলে না। আচ্ছা যাকে হলো, এরপরে আমি আর যোগাযোগ করিনি, যেহেতু আমাকে ঢাকা মেডিকেল মানে ছোট জায়গা না, তার সাথে আমি যোগাযোগ আর করিনি। তো পরবর্তীতে আমি যখন কয়েকদিন পর ফোন করি দেখি যে ঠিক ওই একই সমস্যা, অসুস্থ। তো পরে আমার মন থেকে হলো খুব বৃষ্টি হচ্ছে ভাই, পেয়ারা নিলাম, আপেল নিলাম, এরপরে আঙুর ফল নিলাম, সবকিছু নিয়ে সোজা চলে গেলাম বাসায় যাওয়ার পর এখন আমার আর খেয়াল নেই, মানে প্রায় 1 মাস যায় নাই, হঠাৎ করে আমার মানে টেনশনে, বিভিন্ন টেনশনে পরে মনে নেই 4 তলায় তো না 5 তলায়, এখন মানে কনফিউশন পড়ে গেছি। তখন যাক বাসার ভিতরে যে এখন লিলিকে পাচ্ছি না, কিন্তু আমার মনে হয়েছে আমি ফ্লোর ঠিকই 4th তলা আসছি, কিন্তু হঠাৎ করে মূলত কিচেন রুম, তখন এই কিচেন রুমের সামনে গিয়ে দেখি যে ও রুম আমি ছিলাম, রুমে ছবি দেওয়া বড় একটা, তখন মোবাইল পরপর 2টা মোবাইল পড়ে আছে কিন্তু ও নেই। পরে আমি লিলিকে ডাকতেছি, কোনো কথা কয় না। এরপরে লিলির ডান পাশে যে রুমটা, ওখানে দেখতেছি 4 থেকে 5টা ছেলে মেয়ে ওই লুডো খেলতেছে। তো আমি জিজ্ঞেস করলাম আপু লিলির বাসা, লিলু তো সে লিলি কোন জায়গাতে সেটা বলতে পারেন, আপনি দেখেন। এরপরে ভাবলাম যে আচ্ছা বাথরুমে গিয়ে দেখি, তো তখন বাথরুমের পাশে যে ডাকতেছে দেখি যে এসে ধপ করে পড়ে গেল, লিলি পড়ে গেল। লিলি পড়ে গেলাম, আমি ওকে ধরলাম, এই যে ঠিক এভাবে বাঁধা করে ধরে নিয়ে এসে রুমে ঢুকলো, দেখি জ্বর, মানে অন্যরকম। 7 দিন হলো জ্বর হয়েছে, তো কিছু খাইনি, তাতে করে মনে করেন ওর শারীরিক অবস্থা একদম শেষ। পরে মাথায় পানি ঢাললাম অনেকখানি, পানি ঢালার পর দেখি যে কিছুটা সুস্থ। তারপরে আমি কিন্তু ডাক্তারের প্রয়োজন মনে করি, আমি নিজেরটা নিজেই নিছি। ওষুধ নিয়ে আসার পরে এখন ওষুধ ও বলছে আমি কিছু খাইনি, আর আমার রানের উপর কিন্তু তার মাথা। পানিটা ঢালার পরে সুন্দরভাবে মুছে দিয়ে আমি মনে করেন যে বললাম তুমি কি খাবা? তো বলছে তুমি যা খাওয়াবা। তাই আমি বললাম দেখ মুরগি খাবা? তো বলছে মুরগি খাবা। ঠিক আছে, খাবার নিয়ে আসার পর আমি নিজে হাতে খাওয়াইলাম তারে। খাওয়ানোর পর আমি তারে 450 টাকা দিয়ে আসি, যে টাকাটা তুমি রাখো। ভাই বিশ্বাস করবেন না, আমি ওখান থেকে এসে ফোন দিয়ে দেখে মোবাইল এঙ্গেজ থাকতেই পারে, এটা মোবাইল এঙ্গেজের সমস্যা। কিন্তু একটা মানুষের কতক্ষণ মোবাইল এঙ্গেজ থাকতে পারে আপনি বলেন? 2 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, তারপর তার এঙ্গেজ থাকতে পারে না। ওয়েটিং, শুধু ওয়েটিং, এত কথা কার সাথে বলে? আচ্ছা, এরপরে আমি যখন জিজ্ঞেস করি পরের দিন যে কালকে তো মোবাইল এত এঙ্গেজ ছিল, যে কোসো আমার এক বন্ধু বিদেশ থেকে ফোন করছিল। আমি কই ও তোমার বন্ধু, কি নাম? বলে তরু। আমি কই তরুর কথা দিয়ে আগে কখনো শুনিনি। বলে যে না আমার খুব ক্লোজ ফ্রেন্ড। তো তরু কোথায় থাকে? সিঙ্গাপুর থাকে। তো তোমার সিঙ্গাপুরে থাকে, সে তোমার বন্ধু, তোমার বিপদের পাশে থাকে না, আর আমি তোমার পাশে আছি, কালকে আমি না গেলে তো তুমি সোজা উপরে বাইতা। তো তুমি কি আমার খোটা দিচ্ছ? না, খোটা দেবো কেন? এরপরে একদিন আমি তাকে বলি যে তোমার বাসা আমি যাবো না, তুমি একদিন দেখা করতে পারবা? কোথায়? বলে এই জায়গায়। কারণ ওর বাসাতে আমার মানে আনইজি ফিল লাগে ভাই, ওই অনেক দিকে আমার আনইজি ফিল লাগে, মানে কারণ আশেপাশে রুম আছে। হঠাৎ করে দেখি ওই যে এক জায়গা, মনে পড়ে আপনার? আমার মনে পড়ে না কোন জায়গায়, মানে আমি ওকে ফোন করলে বলে এক জায়গায় আছি। তখন হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে ওরে ফোন করছে একজন, কে ফোন করতে আমি জানি না, ও বলছে আমি এক জায়গায় আছি। তখন আমি বললাম যে তুমি তোমার সেই এক জায়গা, তুমি তো একটা পতিতা। এই কথা বলে আমি বললাম আজকের পর থেকে তুমি আমাকে আর স্মরণ করো। উই আর নট ক্লিয়ার। কিসের আপনি এক জায়গায় কি আবিষ্কার করলেন? ওই যে যখন আমি আমার সাথে থাকে, হ্যাঁ, মানে এর আগে তো আমাকে কথা কথা বলতো আমি এক জায়গায় আছি। এক জায়গায় কিন্তু আমি এর আগে গ্যাপে গেছিলাম যে এক জায়গায় আছি, তো আমি জিজ্ঞেস করি এক জায়গায় কোন জায়গা, সে কিন্তু আমাকে ক্লিয়ার করে না। কিন্তু যখন
তার বাসা থেকে আমি যখন আমার সেপারেট জায়গা নিয়ে আসলাম, আমি তার সাথে অনৈতিক কাজে আসি, তখন সে একটা ফোনে বলে যে আমি এক জায়গায় আসি। ওই লোককে বলে সে অন্য আরেকজনকে বলে আমি আরেক এক জায়গায় জায়গায় আছি। আছি। তখন আপনি আবিষ্কার করলেন যে আলটিমেটলি সে একজন পতিত। পতিত। আমরা আবারও ফিরছি আমাদের অতিথি আলাপনে এবং জয়ের জীবনের অপ্রিয় সত্য আমরা এখানে উপস্থাপন করছিলাম। আমি আপনার জীবনের অপ্রিয় সত্য সেই জায়গাটি থেকে ফিরবো, তবে তার আগে আমার মনে হয় আপনার নামের আগে যে পল্লী শব্দটা যুক্ত করেছেন এটা কিভাবে হলো? আসলে আমার নাম পল্লী জয় না, এটা আমার সম্পূর্ণ আমার নিজের থেকে দেওয়া। কি কারণে দিয়েছেন? কারণ আমি যখন চলচ্চিত্রে আসা যাওয়া করতাম, হঠাৎ করে দেখলাম পল্লী মালিকের বাজার ছবিটা, পরিচালকের নাম ছিল পল্লী মালিক, আচ্ছা। এবং একজন প্রডিউসার যিনি প্রযোজক, যার নাম ছিল গরিব সিরাজ। তখন আমি চিন্তা করি আমি তো খুব ভালো জিনিস, পরবর্তীতে নামের সেই যে টাইটেলটা সেটা আমি আপনি বাড়ালাম। যেমন আমাদের সাবেক রাষ্ট্রপতি প্রেসিডেন্ট, ওনার নাম হচ্ছে পল্লী বন্দের সাথ। তখন পল্লী নামটা আমার আপনি ভালো লাগলো, কারণ আমি গ্রাম থেকে এসেছি। অনেকের নামও তো এরকম পাওয়া যায় যে মুরগি মিলন, মুরগি মিলন, তারপরে হচ্ছে হলো ওই যে- কান কাটা মুজিবা, রক হ্যাঁ, কাটা, তো রমজান। এটা ভালো লাগে না? এটা না দিয়ে দিতে পারতাম না। নিজের নামের সাথে দুই একটা। এটা ভালো এগুলো লাগে না, পল্লীর নামটা ভালো লাগলো, গ্রাম থেকে আসা। ওকে ফাইন, হ্যাঁ। ঠিক আছে। যাই হোক, আমরা কারণে অকারণে নিজের নামের সাথে একটা কিছু লাগিয়ে দিই এবং এটাতে অনেকেই অনেক প্রাউড ফিল করি, ভালো লাগে। ভালো লাগার জায়গা থেকে আসলে ভালো লাগার কোনো সীমা পরিসীমা নেই, সেখানে অনেকেই অনেক কিছু করে থাকেন। সেই অর্থে তার নাম হচ্ছে পল্লী। এখানে আসলে কোনো বিশেষ কারণ নেই এবং তার ভালো লেগেছে বলেই তার নামের আগে পল্লী সে লাগিয়ে দিয়েছে। বাই দ্য ওয়ে, যেখানে আমরা ছিলাম আপনি আবিষ্কার করলেন যে মেয়েটি পতিতা। ওকে, তো পরবর্তীতে আমি তাকে ওখানে দুইটা থাপড় দিই। খবর দেওয়ার কি আছে? আপনি খবর তাকে দেওয়া- ভালোবেসেছিলেন? ভালো এই জন্য আসছিলাম যে আমি এক জায়গা নিয়ে আমি খুব কনফিউশন ছিলাম, এই এক জায়গাটা কোন জায়গা। না না, প্রথম কথা হচ্ছে আপনি তো তাকে নষ্ট করতে গিয়েছিলেন ওখানে। নষ্ট আপনার করতে নষ্ট গিয়ে- শব্দটা ব্যবহার করা আমার উচিত হচ্ছে না, হ্যাঁ। তারপরে আমি বললাম তাহলে সেই মেয়েটা যদি ওরকম হয়ে থাকে আপনার সমস্যা কোথায়? সমস্যা এই জন্য আমি ওকে ভালোবাসতাম। আপনি এই জন্য ভালোবেসে ফেলেছেন, আপনি হ্যাঁ, প্রত্যেকটা কাজে আপনি প্রত্যেকটা মেয়েকে ভালোবেসে ফেলছেন। কিছু সময়ের জন্য, কিন্তু ওর প্রতি আমি বেশি ইমোশনাল ছিলাম, যেহেতু ওকে যদি আমি বাড়ি নিয়ে যাই আমার মা মেনে নেবে। ইউর কারণ- স্টোরি ইজ টোটালি কনফিউজ। ওকে, বলুন তারপর। তারপরে আমি ওকে মোটামুটি 2-4টা চর্চাপট দেওয়ার পর ওর থেকে আমি চলে আসি। চলে আসার পর হঠাৎ একদিনকে আমাকে ও ফোন করে, প্রায় মাসখানেক পর ফোন করে বলছে যে আজকের পর থেকে তুমি আমাকে আর ফোন দিও না, কেন? আমি বিয়ে করছি। আমি বললাম হ্যাপি ইউর ম্যারিড লাইফ। এরপরে বেশ নিজে স্বস্তি পাই যে যাক একজন থেকে মুক্তি পেলাম। তারপর আমার সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো কি, যে ডেস্টিনি গ্রুপের নাম তো অবশ্যই শুনেছে অনেকেই। সেই ডেস্টিনিতে আমাকে রনে আমার একটা ছেলে নিয়ে যায় যে ভাই এখানে গেলে জীবনে কিছুটা পপুলারিটি পাওয়া যাবে, অর্থাৎ সেই রাতারাতি পড়লো। গেলাম আমি, যাওয়ার পরে ওদের যে নিয়ম কানুন দেখলাম, তাতে করে ডান হাত বাম হাত লাগবে, আপনি যাকে নিয়ে যাবেন সে 2টা লোক নিয়ে যাবে। এমন করতে করতে এক পর্যায়ে ওখানে আপনাকে কিছুটা সময় ইনভেস্ট করতে হবে, Okay. তাতে আপনাকে টাকা দিতে হবে 5,800। ওখানে যে পরিচিত হলাম একজনের সাথে, যার নাম হলো তৃষা। তৃষার বাড়ি রংপুর, এবং তৃষার সাথে খুব ভালো একটা পরিচিত হয়ে গেল। কিভাবে পরিচিত হয়ে গেল? ওই ডেস্টিনি সম্পর্কে আমাকে সে ধারণা দেয়, কিন্তু আমি ডেস্টিনি খুব একটা ইন্টারেস্টিং না, কারণ আমি জানি একটা মিথ্যা একটা গল্প, কিছুই না। পরবর্তীতে একদিন দিনের করতে করতে তৃষার সাথে মোবাইলে আমার কন্টিনিউ কথা হয়, কিন্তু তৃষার আবার একটা ধারণা ছিল কি, অভ্যাস, যে ও শুধু ছেলেদের সাথে কথাই বলে অলওয়েজ টাইম। এবং সে একাই, কখনো চম্পা, কখনো তৃষা, কখনো অপর্ণা, কখনো অহনা, কখনো অনন্যা, একজনই। তো পরবর্তীতে এই তৃষার ব্যাপারে আমি জানতে পারলাম যে তৃষার মাথায় নাকি ব্রেন টিউমার। তখন ব্রেন টিউমার যখন আমি জানতে পারলাম, তখন আমি তৃষাকে নিয়ে যাই বাংলা মোটরে হ্যানিম্যান হোমিওপ্যাথিতে। হ্যানিম্যান হোমিওপ্যাথিতে নিয়ে যাওয়ার পর ওখানে ট্রিটমেন্ট করায়, প্রায় 1.5-2 ঘন্টা পর্যন্ত তার সাথে আলাপ করে ওকে, ডাক্তার। আলাপ করার এক পর্যায়ে ওষুধ দেয় এবং সে আমাকে বলে যে ব্যাস কিছুটা সুস্থ খাওয়ার পর তখন একটু ভালো লাগলো যে একটু সুস্থ হয়েছে। এরপর তার সাথে একদিন আমি বলি যে তুমি আমার সাথে দেখা করতে পারো? তো সে কোথায়? তো আমি বললাম যে আছে, নিরিবিলি কোথাও যাবো। তো সে যে তুমি কি আমাকে ভালোবাসো? আমি বললাম যে হ্যাঁ বাসি তো। তারপর সরাসরি তার সাথে দেখা হয় এবং তখন আমাকে বললো যে তুমি যদি আমার চোখের দিকে 10 মিনিট তাকিয়ে থাকতে পারো, তখন আমি বুঝবো তুমি আমাকে সত্যিই ভালোবাসো। আসলে আমার মনের ভিতরে আছে শয়তান, 10 মিনিট কেন, অনেক সময় তাকিয়ে থাকতে পারবো। পরবর্তীতে তাকে নিয়ে গেলাম একটা রেস্ট হাউসে। রেস্ট হাউসে নিয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া করলাম। মানে এটা সেই রেস্ট হাউস না, আমি খাবার নিয়ে গেছি বাড়ি থেকে, কিন্তু সেখানে আছে 10 মিনিট তাকিয়ে ফেলতেছে। এই আমি যে তাকিয়েছি তার দিকে, সে অনেকবার চোখের পলক ফেলেছে, কিন্তু আমি পালাইনি। পরে মনে করেন যে তার সাথে আমি ওখানে, আপনি কি করেছেন সেটা আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ। আপনার যে উদ্দেশ্য ছিল সেটাকে আপনি হ্যাঁ ওখানে 100% সাকসেস। ওখান থেকে চলে আসি 12:30 দিকে। চলে আসার পর আমাকে রাতে ফোন দিল, আর ও জানতো আমি থাকি যাত্রাবাড়ি। তো পরবর্তীতে ফোন করে বলছে আমি খুব অসুস্থ, তখন আমি কি করবো? তো আমি কি করবো, তাহলে কাজ করো, তুমি একটা আছে ওখানে। আমি বললাম যে তুমি সবুজের কাছে যাও, ও তোমাকে ওষুধ দিয়ে দেবে বললেই। সবুজটাকে, সবুজটা হলো একজন সেলসম্যান। ওর সঙ্গে আপনার সম্পর্ক কি হবে? ওর সঙ্গে যেহেতু আমরা একসাথেই থাকি পাশাপাশি, ওকে ফাইন, ওকে সেভাবে সম্পর্ক ছিল আর কি। হ্যাঁ। তো পরবর্তীতে সবুজের কাছে যাওয়ার পর সবুজ তখন সুন্দরভাবে ওষুধ দিয়ে দিয়েছে এবং সবুজ আমাকে সকালে ফোন করলো যে ভাই তৃষা আসছিল, ওষুধ নিয়ে গেছে, আপনি আমাকে 126 টাকা দেন। আমি টাকাটা দিয়ে দিলাম। তো এটা তার
কষ্ট মানে শারীরিক কষ্টের জন্য আর কি অসুস্থতা বোধ করছিল, তার ফলে ওষুধ দিয়েছে। ইতিমধ্যে আমার সাথে কন্টিনিউ তার সাথে আমার দেখা হয় এবং কন্টিনিউ তার সাথে আমি এই অনৈতিক সম্পর্কটা গড়ে চলি। এক পর্যায়ে হঠাৎ করে সে আমাকে বলল, তুমি ওর মায়ের সাথে দেখা করবা? আমি বললাম যে হ্যাঁ, দেখা করা যায়। তখন ওর মায়ের সাথে আমি দেখা করলাম। তো সেখানে তার মা আমাকে জিজ্ঞেস করলো যে আমার মেয়ের সাথে তোমার কতদিন পরিচয়, কিভাবে পরিচয়। আর এর আগে আমাকে বলেছে অনেকগুলো মিথ্যে কথা, যেমন ওর মা সিঙ্গাপুর যাবে, কখনো বলে মালয়েশিয়া যাবে, কখনো বলে লন্ডন যাবে। তো বললাম তুমি এগুলো আমাকে কেন বলো? বসে এই জন্য বলি আমি আমার মায়ের একমাত্র মেয়ে, আমাকে বলে। কিন্তু আমার খুব একটা বিশ্বাস হয় না। কেন বিশ্বাস হয় না? কারণ ডেস্টিনিতে জব করে, সেবার এক মেয়ে, তার মা আবার একটা বিয়ে করছে, এ ধরনের কথা আমাকে বলে। কিন্তু আমি আমার ফ্যামিলির ব্যাপারে কিছুই বলি না তাকে। তো পরবর্তীতে কিছুদিন পর আমি শুনি সে প্রেগনেন্ট। মানে আপনার সঙ্গে এইসব কাজ করি? হ্যাঁ। ওকে, সে আমাকে বলে যে আমি প্রেগনেন্ট। তখন আমি বললাম তুমি প্রেগনেন্টের কথা বলা। তার পরবর্তীতে আমি ওর বাসায় সরাসরি আসলাম। তারপরে ওর মাও আসলো, আমিও আসলাম। এসে একটা হাতুড়ি ডাক্তার কাছে নিয়ে গেল। তো পরবর্তীতে ওনাকে আমি অপারেশন করাই। ওখান থেকে চলে আসলাম। ও আমাকে বললো যে আমার খুব কষ্ট হয়েছে। তখন আমি ওকে হেল্প করে কিছুটা। কিন্তু আমি কিন্তু ওর সাথে বিয়ে করিনি, কিন্তু সবাই জানে ওই বাসার যে আমি ওর হাজবেন্ড, ও আমার ওয়াইফ। এরপরে হঠাৎ করে তার সাথে আমি ব্রেকআপ এজন্য করে দিই, আমার একটা কাস্টমার যার নাম হলো আজাদ, বাড়ি চিটাগাং, সেই আজাদের সাথে ওর রিলেশন হয়ে যায় ওই ডেস্টিনির মাধ্যমে। আবাদ বলেছে তার নাকি শারীরিক সমস্যা, তার জন্য সে হেল্প করতে গেছে। এই ঘিনে আমি তার থেকে ফিরে গেছি। এখন এই সুযোগে ও করছে কি, আমার সম্পূর্ণ পরিচয় যেভাবে খুঁজে বের করছে। বের করার পর আমাকে ব্ল্যাকমেল করো, তুমি যদি এই মুহূর্তে না আসো তাহলে আমি তোমার দোকানে আসবো। যখন এই কথা বলে তখন আমি তো খুব টেনশনে পড়ে যাই এবং তখন আমি আমার বাড়িওয়ালার সাথে বিষয়টা শেয়ার করি। শেয়ার করলে বাড়িওয়ালা বলে যে ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তো পরবর্তীতে ও আমার থেকে দূরে সরে যায়। দূরে সরে যাওয়ার পর থেকে শুধু ব্ল্যাকমেল করে আমাকে বিভিন্ন ভাবে। তো ও যে বাসায় থাকতো, ওই বাসার আন্টির হাজবেন্ড হলো একজন ব্যারিস্টার শুনলাম। তো সেই ব্যারিস্টার ওয়াইফ তার তো একটু জ্ঞান বুদ্ধি আছে, তো বলছে দেখো তোমার তো কোনো প্রমাণ নাই, তুমি এগুলো করো না, না করে তুমি নিজে চেপে যাও। তারপরে আন্টির একটা মেয়ে যার নাম আনিকা, সে আনিকা আমাকে বলে যে ভাই আপনি তার সাথে যে দাফন গুলো করেছেন এটা ঠিক না, আপনি ভালো হয়ে যান। তারপর আমি তার সাথে আর কথাবার্তা বলি না, অর্থাৎ আনিকার সাথে। আনিকা আমার সাথে কথাবার্তা বলে না। হঠাৎ করে একদিন ও আমাকে খুব রিকোয়েস্ট করলো যে আমি যা করেছি ভুল করেছি, তুমি আমার মাফ করে দাও, তুমি আমার সাথে নতুন করে সম্পর্কটা গড়ো। আমি বিয়ে করছি। মানে আমি বিয়ে করেছি তারপর আপনার সঙ্গে সম্পর্ক করতে যাচ্ছে আবার সে? না, মানে সেই সম্পর্ক রাখবে না সে, বিয়ে সম্পর্কটা ভেঙে দেবে। হ্যাঁ, বিয়ে তো ও করে ফেলেছে অলরেডি। ওকে, তারপর আমাকে জানালো। ওকে, তখন আমি বললাম আমি ঠিক বুঝলাম না আপনার সঙ্গে আবার নতুন করে সম্পর্ক তাহলে কেন? নতুন সম্পর্ক মানে একটা বন্ধু হিসাবে। বিয়ের পরে আবার বন্ধু হিসেবে চাচ্ছে সে? হ্যাঁ, আমি বলে তার সুখে দুঃখে পাশে থাকি, কিন্তু তার সাথে আমার দেখা সাক্ষাৎ হবে না। ওকে, আচ্ছা, আমি জানি যে এই কথাটা যারা শুনছেন লিসনার কেউ বিশ্বাস করবে না, কিন্তু এটাই বাস্তব। ওকে, কারণ আমি একটাও মিথ্যা বলছি না। তো পরবর্তীতে ওর হাজবেন্ডের সাথে আমার কথা বলাই দেয়। কথা বলি, বলার পরে ও হাজবেন্ড আমাকে খুব প্রশংসা করে। তো প্রশংসা করার পরে আমি বললাম যে ঠিক আছে, তো আপনার ভালো থাকেন, সুখে থাকেন। এরপর আমাকে আবার বলে কি কয়েকদিন পরে যে আমার বেবি হবে, তোমাকে আঙ্কেল বলে ডাকবে, তুমি ওকে কি করবে? আমি ওই আগে হয়ে নিক তারপর। এর কিছুদিন পর শুনলাম আমার হাজবেন্ডের একটা সমস্যা। কি সমস্যা? আমি কিন্তু তার সাথে কোনো কথা বলিই না। আর যে নাম্বার থেকে আমাকে ফোন করা আমি সেই নাম্বার ব্লক করে রাখি। এখন আমার মোবাইলে অনেকগুলো নাম্বার ব্লক আছে। তো পরবর্তীতে ভাই আমি যখন মনে করেন সাথে যোগাযোগ করি না, তখন সরাসরি একদিন আমার দোকানে আসে। তখন আমি ভীষণ আকার একটা ভয় পেয়ে যাই যে এখানে যদি চিল্লাপাল্লা করে তাহলে আজকে আমার সম্মানটা গেল। কারণ আজ পর্যন্ত কেউ আমার দোকানে আসে নাই বা আমাকে কেউ চেনেও না। আমি কি করি কোথা থেকে কেউ জানেও না, শুধু ওই জানে। পরবর্তীতে ও আমাকে ফোন করে যে তুমি আমার সাথে আজকে যদি দেখা না করো তাহলে আমি কিন্তু সরাসরি পুলিশ নিয়ে আসবো। তখন আমার পুলিশ কেন নিয়ে আসবে? যে মেয়ে বিয়ে করে ফেলেছে সেখানে আপনাকে কেন বারবার ধমকি ধামকি দিচ্ছে পুলিশের ব্যাপারে? নিশ্চয়ই আপনার কোনো অপরাধ ছিল। আমার অপরাধ হয়েছে ওইটুকুই, কি অপরাধ? যে তার সাথে আমি অর্থনৈতিক সম্পর্ক গড়ার পরে আমি ব্রেকআপ করেছি, তার সাথে যোগাযোগ করি না। সে যে নাম্বার থেকে ফোন দেয় আমি ব্লক করি। এই কারণে তার তো অলরেডি বিয়ে হয়ে গেছে, সে এটা বিয়ে করে তার সামনে একটা সমস্যা সে আমাকে করে বলছে। তো ফাইন, তাহলে আপনাকে পুলিশের ধমকি কেন দেবে? পুলিশের ধমকি আমি তার সাথে দেখা করবো না, এটা আমার একটা রাগ। পুলিশের ধমকি, সে পুলিশের ধমকিটা তো লজিক্যাল হইতে হবে। পুলিশের কাছে যদি পুলিশ আমার ধরাই দেবে যাতে ভবিষ্যতে আমি এ ধরনের কোনো ঘটনা না ঘটাতে পারি। ওকে, ওকে, কিন্তু ওর পজিশন ঠিক আছে। পরে আমি চলে আসলাম। এরপরে আমি যখন আমাকে বলে যে তুমি না আসলে আমি পুলিশ নিয়ে আসবো, তখন আমি খুব ভয় পেয়ে যাই এবং আমি আসি। আসার পরে এক অফিসে উঠি। সে ওঠার পর ওখানে ও বলতেছে কি মোবাইলে কথা বলছে, তাও কি এক ব্যারিস্টারের কাছে সব বলতেছে। আমি যা অনুভব করলাম মোবাইলে, তখন বলছে যে তুমি যে আমার সাথে এমন কিছু করলা, এখন আমার থেকে তুমি দূরে সরে আসো, তাই না, আমার সাথে কথাও বলো না, তো আমার দোষটা কোথায়? আমি বিয়ে করছিলাম, তার সমস্যা, তো তুমি সাথে বন্ধু হিসেবে থাকতে পারো। তো এ ধরনের কথা শুনে আমার ভালো লাগে না। যে তোমার বিয়ে হয়ে গেছে, তুমি সেখানে থাকো, সমস্যা কি? তোমার স্বামীর সমস্যা, তুমি ডাক্তার দেখাও, আর না হলে আমি ডাক্তার দেখাবো। কিন্তু তারপরে সে আমার মহল্লার একটা ছেলের কথা আবার বলতেছে। ওই ব্যারিস্টারের কাছে তো বলতেইছে, আবার আমার মহল্লার একটা ছেলের কথা বলতেছে, যে হলো নাম্বার ওয়ান একটা, মনে করেন যে কথা কি বলবো, ব্ল্যাকমেল করে যে তুই যদি আমাকে টাকা না দিস আমি পরিচিত হয়ে দেবো। ব্ল্যাকমেল করা শুরু করলো? হ্যাঁ, ব্ল্যাকমেল শুরু করলো এই মেয়ে। তখন ভাই বিশ্বাস করেন, যখন আমাকে মহল্লা ছেলেটার কথা বলছে না, এমনিতে ছেলেটাকে আমি খুব ভয় পাই, কারণ একটু বকাটে কিছু নেই। তারপরে আমি
আমার রাগ কন্ট্রোল করতে না পেরে বিছানা চাদর ছিল না, চাদরটা মুখে পেঁচে ফেলে, ওয়ালে মানে ওয়াল তো 3 ওয়ালে পাঠিয়ে দিই মাথায়। মানে মেয়েটা তখন আপনার কাছেই ছিল? আমার পাশেই ছিল এবং খাটের উপরে। এই ফার্স্ট আমি কাউকে আঘাত করি এইভাবে মারতে মারতে পুরো চেহারাটা মনে আর এবারে গলার উপর পাতুলে দিছি। এরপরে পাশের রুমের একজন বলতেছে ভাই এই রুমে খুন খারাপ হচ্ছে। তখন ম্যানেজার চলে আসে, ম্যানেজার এসে আমার দরজা নক করে, এই দরজা খুলো জয় ভাই দরজা খুলেন। তখন আমি বলতেছি শোন, তুই যদি একটাবার চিল্লাস আর যদি আমার কথা সত্যি কথা বলিস তোর আমি জবাই করবো। একটা ফোন করলে ফাঁসি, 10টা করলে ফাঁসি, আমি তো জবাই করবো আজকে। তুই আমার ডাকছিস, আমি আসছি, কিন্তু তুই এখন আমাকে আমার এলাকার ছেলেদের কাছে ব্ল্যাকমেল করাচ্ছিস, এর মানে কি? তুই আমার ডাকছিস এই জন্য আমি আমি রাগের মাথায় বলেছি। নাম্বার 1, হ্যাঁ। আপনাকেও ডেকেছিল বলে আপনি ওখানে গিয়েছিলেন? হ্যাঁ, ওই যে ব্ল্যাকমেল করছে পুলিশের বাজারে, এই জন্য আমি আসছি। ওকে, কোথায় গিয়েছিলেন আপনি? গেছিলাম একটা হোটেলে। তো আশেপাশের লোকজন আপনাকে কিভাবে চিনলো? জয় ভাই এটা কোলেন। ওই যে আমি ওখানে যে নাম ইয়া করেছি, যে কি নাম করেছেন? ওখানে নাম নাম এন্ট্রি করেছেন? নাম এন্ট্রি করেছি। ওকে, নাম এন্ট্রি করার পরে ওই আমার সামনে যে রুমের, আমার সামনে কিন্তু একটা গলি তো বোঝেনি, আমার ছিল বামের গলি, ও ছিল ডানের গলি। তো গলির রুমের ও যায় ডেকে নিয়ে আসছে ম্যানেজার রে। রাত ভাবে তখন প্রায় 12:30 কি 1:45 মতো। আমার কথা হলো তোর সাথে আমার কোনো সম্পর্ক আমি রাখবো না। তো পরবর্তীতে যখন মারতে মারতে এক পর্যায়ে ওই যে দরজা খুলতে বললো, তখন আমি ওকে হুমকি দিলাম যে তুই যদি একটা বার আমার কথার বাইরে যাস তাহলে তোর তো আমি জবাই করবো, তুই আমার সম্পর্কে জানিস নি। এই কথা বলে মারপথ বলছে ঠিক আছে আমি কিছু করবো না। এরপর মনে করেন যে ও চুপচাপ হয়ে গেল এবং ফ্রেশে আসলো, আমি দরজা খুলে দিলাম। তখন ও ম্যানেজারকে বললো যে ভাই অ্যাকচুয়ালি আমাদের দুজনের ভুল বুঝাবুঝি, অ্যাকচুয়ালি তেমন কিছু হয় নাই। তখন ওই ম্যানেজার বললেন যে এটা হোটেল, আপনার বাসা বাড়ি না, যে যা খুশি তাই করবেন। তারপরে ম্যানেজার বললো যে আজকের পর থেকে আপনি আমাদের এখানে আর আসবেন না। তখন আমি আর কিছু বলিনি ভাই, না বলি পরে শুয়ে আছি। এবং ওই রাতের ভিতরে তার সাথে আমার অনৈতিক কোনো সম্পর্ক হয়নি, কারণ তার প্রতি আমার একটা ঘৃণা। তো এরপরে ওরে সুন্দর ভাবে আমি নাস্তা করাই নিয়ে এসে ওরে সিএনজি ভাড়া দিয়ে বিদায় করে দিই। ও চলে যায় এবং আমার মামির কাছে ফোন করে বলে, আমার রাতে যে শুয়েছিলাম না, আমার মোবাইল অফ ছিল, তারপর ও অন করেছে, অন করে সব নাম্বার নিছে, আমার মায়ের নাম্বার নিছে, মামির নাম্বার নিছে, নিয়ে ফোন করে সবকিছু বলছে। বলার পরে আমার মামি বলতেছে যে তুমি এমন কিছু হয়তো করেছো যার ফলে সে তোমার মারছে, না হলো তো এই ধরনের রাগের মানুষ না। কারণ ও বলতেছে যে আপনার ভাই কিন্তু কত বড় খারাপ সেটা আপনি জানেন না। মামি বলছে আমি বলবো কিভাবে, কারণ সে তো আমাদের কাছে থাকে না, সে ঢাকায় থাকে, বছর 1-2 বার আসলে না আসলে না আসে। এর পরবর্তীতে ভাই আমার সাথে আর যোগাযোগ হয় নাই, ওখান থেকে ও চলে যায়, আর আমিও যোগাযোগ আজ পর্যন্ত করিনি। এখন সে মরে গেছে না বেঁচে আছে একমাত্র আল্লাহ জানে। এরপর আমি বাড়ি যাই, বাড়ি যাওয়ার পরে আমার মা আমাকে বলে যে আর কত, তুই একটা বিয়ে শাদী কর। তখন আমি একটা মেয়ে দেখতে যাই, সেটা হলো আমাদের বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে, এটা হচ্ছে ঈশ্বরদী থানার মধ্যে। তো মেয়েটা দেখতে গেলে মেয়েটা আয় পাস, কিন্তু মেয়েটা খুব সুন্দর না, তখন ভালো লাগে না আমার। তখন আমি মাকে বলে খুব সকালে চলে আসি, আমি কিছু না খায় চলে আসি, বাড়ি থেকে ঢাকা চলে আসি। ঢাকা আসার পর এই তো দোকানে কাজ কাম করছি, আসি বেশ ভালোই। হঠাৎ করে রাজু আমাকে একটা কন্ট্যাক্ট দিয়ে বলে, মামা যে কথা না বললেই না, মামা আপনি এই মেয়েটির সাথে কথা বলে। আমি মেয়ে না মহিলা? বলছে যে আমি তো প্রেম করতেছি মেয়ের সাথে, আপনি মেয়ের মায়ের সাথে করেন। তা আমি বললাম তুই তো একটা গাধা, তুই করতেছিস মেয়ের সাথে, যে মেয়ে পড়ে আয়। রাজু আমার কাস্টমার। তো পরবর্তীতে আমি কথা বলতে থাকি, ওনার নাম ছিল কোহিনুর এবং উনি উত্তরাষ্ট্র প্রধান শিক্ষিকা, যার বয়স ছিল 44 এবং উনি এতই সুন্দর যে যা বলার বাইরে। তো ওনার হাজবেন্ড থাকতো অস্ট্রেলিয়ায়, ওনার মেয়ে একটা উনি, এবং বাড়ির ধারাতে দূরে বাড়ি রয়েছে। তো আমি কথাবার্তা বলতে 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 উনি আমাকে একদিন ইনভাইট করে যে তুমি আসো, আমি তোমাকে দেখি। তখন আমি তাকে দেখতে যাই, আমার সাথে ছিল ফিরোজ, বাড়ি বরিশাল। তো আমি দেখি যেটা বিশ্বাসযোগ্য না, আমি কার সাথে কথা বলি, লম্বাতে আমার মনে হয় 6 ফুট। এরপরে শাড়ি পরে আসছে খুব সুন্দর, এসে বললো তুমি, যে আমি জয়। তখন উনি আমাকে ভিতরে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আমাকে একটা অফিস রুমে বসতে দিলাম, বসলাম। তো যে কি খাবে, আমি কিছু খাবো না, কারণ ওনাকে দেখে। ভদ্রমহিলার সঙ্গে আপনি কেন কথা বলতেন? ওই যে প্রেমের অভিনয়। আপনি নাম্বারটা পেলেন কিভাবে? ওই যে রাজুর মাধ্যমে। নাম্বারটা আপনার রাজু কিভাবে পেয়েছে? রাজু করতো প্রেম মেয়ের সাথে, আর আমার দিয়েছে রাজু মেয়ের মায়ের নাম্বার। রাজু বাড়িওয়ালার ছেলে, বাড়িওয়ালার ছেলে, আমার কাস্টমার। আপনার কাস্টমার। তো যখন আমি দেখতে যাই, কিংবা ভাই বিশ্বাস করবে না বললে, ওনাকে দেখে শুধু আমি না, যে কেউ চমকে যাবে যে আমি কি আর উনি কি। কারণ লম্বাতে, শিক্ষায়, দীক্ষায় কোনো দিকে আমি না। পর ওনাকে দেখে আমার খুব ভয় লাগে। কেন ভয় লাগে? তখন র্যাবের তৎপরতা খুব বেশি। তো আমি চিন্তা করলাম ফোনে আপনি কি ধরনের কথা বলতেন? ফোনে আমি বিভিন্ন ধরনের কথা বলতাম, কারণ ওই একজন মানুষের অ্যাবসেন্ট অনেক কিছু বলা যায়, কিন্তু প্রেজেন্টে কিন্তু কিছু বলা যায় না। ওকে ফাইন। ভদ্রমহিলার কখন আপনার সঙ্গে কথা বলতো? ভদ্রমহিলা আমার সাথে কথা বলতো যখন সকালে 9টা থেকে একবার স্কুলে যেত, তখন একবার বলতো, আর লাঞ্চের টাইম একবার কথা বলতো। কিন্তু উনি আমাকে মিস কল দিত জাস্ট, আমি ব্যাক করতাম। আচ্ছা আচ্ছা। তো পরবর্তীতে ওনার সাথে খুব বেশি সময় আলাপ করলাম ওনার অফিস রুমে বসে। তো আলাপ করার এক পর্যায়ে আমাকে তখন লাঞ্চের টাইম, বুঝে তুমি কি খাবে, এদিকে কিন্তু প্রথম থেকে কিন্তু আমাকে ওই চা নাস্তা করাইছে। তো পরবর্তীতে আমি বলছি কিছু খাবো না। বুঝে কেন? তো আমি বললাম যে আমার কেমন যেন একটা খুব আনইজি ফিল করছে। বুঝি কেন? তো আমি বলছি কারণটা হলো যে আপনাকে, অর্থাৎ
তোমাকে আমি মোবাইলে যা বলেছিলাম, যা বলি সেটা আমার উচিত হয়নি। আজকের পর থেকে আমি আপনাকে আর স্মরণ করবো না। তা উনি আমাকে বলছে যে জয়, তুমি একটা সত্যি কথা বলবা। আমি কি? তো বলছি, তোমাকে আমি প্রথম যখন দেখলাম তোমার চেহারাতে একটা মায়া ছিল, বেশ উৎফুল্ল ছিল। যখন আমি তোমাকে আমার অফিস রুমে নিয়ে আসছি তখন তোমার একটা চেহারাটা মলিন হয়ে গেল, একটা ভয় কাজ করতেছে। কারণটা কি? তুমি কি ভয় পাচ্ছ? আমি তো এই জীবনে ভালো কাজ কোনোদিনও করি নাই, কিন্তু আজকে একটা ভালো কাজ করতে এসে দেখতে আসছি, কিন্তু এই দেখতে এসে আমার ভয় কাজ করতেছে। কেন? আমি বললাম যে আপনি যে জায়গাতে আছেন দায়িত্বে, প্রধান শিক্ষিকা, তার মানে কি সেই দায়িত্বটা আপনি যে কাউকে ফোন করলে আপনাকে সে কেয়ার করবে, কিন্তু আমাকে করবে না। পরবর্তীতে উনি আমাকে বলছে যে তুমি ভয় পেও না, কোনো ব্যাপার না। এরপরে ওখান থেকে মনে করেন যে আমি কিছুই খেলাম না, কারণ আমার ভয় মনের ভিতরে একটা, আমি কতক্ষণ ওখান থেকে বেরোবো। আর ফিরোজ বলছে আপনি তাড়াতাড়ি আসেন। আচ্ছা যাক, ওখান থেকে বেরিয়ে চলে আসলাম ভাই। বেরিয়ে চলে এসে ইতিমধ্যে আমি আবার আমার পূর্বে একটা পরিচিত ছিল, ওই যে ফুলমতি আপার কথা মনে পড়ে, ফুলমতি আপার একজনের সাথে আমার পরিচিত ছিল, তখনই যার নাম ছিল পলি। পলিকে আমি ফোন করছি, পলি তুমি কোথায়? তো বলছে ভাই আমি কারণ বাজার। আমি কেন আসছো? তো বলছে যে ভাই কিছু কেনাকাটা করবো, ছোট ভাই আসছে। তো বললাম আমি আসি, বলে হ্যাঁ আসে। পরবর্তীতে সে পলির সাথে গিয়ে পলি ছোট ভাইয়ের একটা প্যান্ট কিনে দিলাম এবং পলির সাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে পলিকে নিয়ে গেলাম মনে করেন যে সে অনৈতিক কাজের জায়গায়। এরপর আমি গোসল করে ফ্রেশ হয়ে যখন শার্ট প্যান্ট পরতেছে তখন দেখি ও ফোন দিছে, কোহিনুর ফোন দিয়ে বলছে তুমি কোথায়? আমি বললাম যে আমি তো কারণ বাজার। তো সে কারণ বাজার কি করতেছে? আমি বন্ধুর বাসায়। তো বন্ধুর বাসায় তোমার তো কোনো বন্ধু নাই? আমি ছেলে বন্ধু, মেয়ে বন্ধু না। এরপরে এর সাথে কথা বলতে 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 ভাই সেদিকে কিন্তু আমাকে ফোন করছে, আর এর আগে মিস কল দেয়। তো কথা বলতে 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 মনে করেন 1.5 ঘন্টা মতো কথা বললাম। এখন ওকে আমি বললাম যে দেখো, তোমায় আমি যা সরাসরি দেখলাম তাতে আমি তোমার সিকিউরিটির যোগ্যও না। তুমি 2টা বাড়ির মালিক, তোমার টাকা পয়সা শিক্ষিত সবকিছু অলরাউন্ডার, কিন্তু আমি একটা সমস্যা আছি, তুমি হেল্প করবা? বলছি কি? তুমি কিছু টাকা দিবা? আমি তাকে পরীক্ষা করছি। বলছি আমি তোমাকে টাকা দিব। আচ্ছা ঠিক আছে, কবে লাগবে? তো আমি বললাম যে তুমি কখন দিবা? তো বলছে তুমি যখন চাও। আমি ঠিক আছে, তুমি তাহলে আমার সাথে দেখা করো। তখন ও আমাকে বললো কি 14 ফেব্রুয়ারি শুক্রবারের দিন, সেদিনকে ছিল শুক্রবার, বিশ্ব ভালোবাসা দিবস। তাকে কিন্তু আমি সবকিছু করে বলছি যে আমার সাথে দেখা করতে হবে, তুমি আমাকে টাকা দেবে, কিন্তু আমাকে সময় দিয়ে একান্ত হবে। এখন আমি বলছি তুমি কবে আসবা? তুমি বলছো 14 ফেব্রুয়ারি শুক্রবার, আমার স্কুল বন্ধ আছে। আমি দেখো তুমি ভুলটা করো না, তুমি তো মানুষ, রক্ত মাংস করা, তোমার তো একটু বিশ্রামের দরকার আছে, আছে না? বলছি যে একমাত্র তুমি আমাকে সম্মান করো। আমি অবশ্যই, কারণ তুমি 6টা দিন স্কুলে যাওয়া আসা করো, তুমি তো একটা মানুষ, তোমাকে বিশ্রাম এই জন্য নিতে হবে। আগে তুমি সুস্থ থাকো, ভালো থাকো, ঠিক মতো খাওয়া দাওয়া করে নিজের প্রতি যত্ন নিও। বলে ঠিক আছে। এরপরে ও গাড়ি, তো আমি কোথায় আসবো? আমি বললাম তুমি 21 টেলিভিশনের সামনে আসো। তখন এভিটার সামনে চলে আসলো, আমি দাঁড়িয়ে আছি। সেদিনকে ছিল শনিবার, বেলা 11:30 বাজে। তখন ওখানে আসার পর পরবর্তীতে ও আর আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম কাঠপটের ভিতর, কারণ বাজার। কাঠপটের ওখানে একটা ছিল, গেলাম। নিয়ে যাওয়ার পরে ওখানকার যে ম্যানেজার, আর ম্যানেজারকে আমি অনেক আগে থেকে চিনতাম, তখন আসতাম আমি এখানে কন্টিনিউ। তো আসার পরে ম্যানেজার তো খুব খুশি করে দেখি, বলছে যে ও আমাকে বলতো জয়দা, ও জানতো আমি হিন্দু। তো বলছে জয়দা আমি একবার, আমি না, এটা সম্ভব না। বলছে যে আমি 2,000 টাকা দেবো। আমি মানে 2 লক্ষ টাকা দিলে হবে না, কারণ সে আমার ভরসা আসছে, আপনার হাতে আমি উঠাই দেবো না। এরপরে তার সাথে আমি আমার যা উদ্দেশ্য সেটা সকল আমি করে ফেললাম। সকল করে ফেলার পর দেখি যে ওর ফোনটা বেজে উঠলো। তখন বললো জয় এখন তো আর সময় নেই, এক কাজ করো তুমি ফ্রেশ হয়ে নাও। আমি ফ্রেশ হয়নি। তো ফ্রেশ হয়ে যাওয়ার পর দেখি যে আমার 5,000 টাকা আমার পকেটে, কিন্তু টাকাটা আমি হাতে পারবো। আমি বললাম তুমি তোমার টাকা দিছো যে? তো বলে না, তুমি না চাইছিলে আমি আমার টাকা লাগবে 10,000, তুমি 5,000 দিলা যে? তো আজকে তুমি 5,000 রাখো, আমি তোমাকে 2 একদিন পর 5,000 টাকা দেবানি। পরবর্তীতে ওর বাসায় গেলাম আমি, আমাকে ইনভাইট করলো। এখান থেকে সাহসটা বেড়ে গেল। বাসায় যাই, খুব সুন্দরভাবে থাকি খাই। এক পর্যায়ে ওর মেয়ে জিজ্ঞেস করে, একদিন সরাসরি দেখে ফেলে আমাকে, কিন্তু ওই অবস্থায় না, আমি জিজ্ঞেস করে আপনি কেন আসছেন এখানে, আপনার পরিচয় কি? তার আমি কিছু বলার আগে কোহিনূর নিজেই বলে যে আমার পরিচয় তো আমার কলিগ, খুব ক্লোজ আমার। পরে আমারে ফোনে বললো যে তুমি আর কখনো আমার বাসায় আসো না, আমি শুধু পেলে যাবো। আর তুমি কি আমার সাথে অস্ট্রেলিয়া যাবে? তখন আমি বললাম যে না, আমি অস্ট্রেলিয়া যাবো না। তোমার হাজবেন্ড আমি অস্ট্রেলিয়া কেন যাবো? তখন ও আমাকে বললো যে আসলে তোমরা স্বার্থপর, তোমাকে আমি প্রতিষ্ঠিত করতে চাইছিলাম। আমি বললাম ইচ্ছে করলে এই ঢাকাতেও করা যায়, বাংলাদেশেও করা যায়, তুমি অস্ট্রেলিয়া যে আমাকে প্রতিষ্ঠিত করবে এখানে কেন করলে, সমস্যা কি? তো পরবর্তীতে সে অস্ট্রেলিয়া চলে যায়। অস্ট্রেলিয়াতে আমাকে একদিনই ফোন দেয় যে তুমি এখনো ভেবে দেখো, তুমি যদি আসো আমি তোমাকে সবকিছু করে দিই। হয়তো এই কথাটা যারা এই লেসনার শুনছেন এরা কেউ বিশ্বাস করবে এটা কি করে সম্ভব, সম্ভব কখনো কখনো হয়ে যায়। তারপরে ওর সাথে আমার ক্লোজ হয়ে যায় একদম টোটাল। তো পরবর্তীতে আমি যখন দোকানে আবার কাজ শুরু করি, কাজ শুরু করার এক পর্যায়ে নুরুদ্দিন, সিঙ্গাপুর প্রবাসী, সে নুরুদ্দিন আমাকে বলছে যে আপনি তো জীবনে মেলা কিছুই করলেন, একটা কন্ট্রাক্ট দেবে, কেমন পারেন একটু আলাপ করেন দেখি, যদি পারেন আপনি যা চান আমি তাই দেবো। শ্রোতার সময় এখন রাত 1টা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। আমি আর জিকি প্রিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং সঙ্গে রয়েছে আজকে পল্লী জয়, তার জীবনের অনৈতিক এবং কুট গল্প, যেটাই বলি না কেন আমরা, অপরাধ বোধ, সেটা নিয়ে শুনতে গেলে খুবই 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 সন্দেহজনক মনে হলো, কিন্তু মানুষ যখন অপরাধ স্বীকার করে যেচে গিয়ে সেধে গিয়ে, এখানে স্টার হওয়ার কোনো সুযোগ নেই। বলার জায়গাতে এক ধরনের ধারাবাহিকতার অভাব আছে, কিন্তু
এগুলো তার জীবনে ঘটেছে এবং ঘটেছে বলে সে এখানে এসে স্বীকার করছে। আমরা প্রত্যেকটা জায়গা থেকে অ্যাঙ্গেল থেকে প্রুভ করে তারপরে এখানে আনার চেষ্টা করি, সেই জায়গাটা থেকে আপনারা কিছুটা হলেও আমাদের বিলিভ করতে পারেন। ওকে, আমরা চলছি তার কাছে। আর আপনাকে বলতে চাই, আপনারা যদি আপনাদের জীবনের অপ্রিয় সত্যগুলো আমাদের এখানে এসে কনফেস করতে চান, সেক্ষেত্রে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 0961389282। আমি আবারও বলছি 0961389282। তারপর এরপর যখন সে আমাকে নাম্বারটা দিল নুরুদ্দিন ভাই, নাম্বারটা পাওয়ার পর আমি প্রথম একদিন ফোন দিই, রিসিভ করে না। এরপরে রাত 12:55 আমি একটা কল দিই, তাও রিসিভ করে না। তো 1:15 আমাকে দুর্নীতি কল দেওয়া হয়, অর্থাৎ রাজি থাকলে 1 চাপুন, না থাকলে 2 চাপুন। আমি ঠিকই এটা তখন কি কল বলে এটাকে? দুর্নীতি কল বলা হয়। কেন দুর্নীতি কল বলা হয়? দুর্নীতি কল কারণ আপনি আমাকে কল করতেছেন অথচ টাকা আমি আপনাকে দেবো, ওকে, বাই দ্য ওয়ে, এটাকে আপনারা দুর্নীতি কল বলেন? এটাকে আমরা বলি দুর্নীতি কল। ওকে, ঠিক আছে, হ্যাঁ বলুন তারপর। তো এই দুর্নীতি কল তখন আমি লাইনটা কেটে দিয়ে নিজে থেকে ব্যাক করলাম। ব্যাক করার পর আমাকে জিজ্ঞেস করলো কে বলছেন। আমি বললাম আমি কাজল বলছি। কোথা থেকে? কুষ্টিয়া থেকে। তো আপনি আমাকে ফোন করেছেন কেন? আমি বললাম যে মনটা ভালো নেই, তো ঘুম আসছে না। তো অনেক কষ্ট করে এই নাম্বারটা আপনি বানালাম, বানিয়ে কল দিলাম, কিন্তু আপনার মতো একজন মহান মানুষের সাথে যে কথা হবে সেটা ভাবতেও পারিনি। এরপরে বলে মহান মানুষ কেন বলছেন? আমি যে মহান মানুষ এজন্য বলছি যে আমাকে রাত 1:15 দুর্নীতি কল দিতে পারে, তাকে মহান না বলে পারা যায়? এখন কাটতেছে 29 পয়সা, সেই টাকাও দিতে পারে, তাকে মহান না বলে কি উপায় আছে আমার? এরপরে তার সাথে কথা বলতে থাকি বিভিন্ন ভাবে, কথা বলতে 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 1:15 থেকে শুরু করে সকাল 6টা বাজে। আর এই মেয়েটার একটা ক্যারেক্টার ছিল কি, যেই ওকে ফোন দেখ, যে কোনো ছেলে ফোন দিলে প্রথমে বলবে যে আমার সাথে কথা কি শেষ হয়েছে আপনার? বলে হ্যাঁ হয়ে। আর কিছু বলবেন? তোর মধ্যে কেন কথা বলতে চাচ্ছেন না কেন? তখন বলবে আমার সাথে কথা না বলে বাজারে গিয়ে আপেল কমলা কিনে মা বাবারে খাওয়ান, দোয়া করবে। আমার সাথে কথা বলার দরকার নেই, কারণ আমি অসিন আমার সাথে কথা বলি না। অথচ সেই মেয়েকে আমি কিভাবে লাইনে আনলাম? যখন তাকে আমি মহান বলেছি, সে তো আল্লাহতে গদগদ। যাই হ্যাঁ, আমার বলছে কি, পরবর্তীতে আমাকে সে বলে দিল যে আমি যেন দিনে তাকে ফোন না দিই, কারণ দিনে ফোন দিলে তাকে আমি পাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে কি করা যায়? রাতে ঠিক প্রত্যেকদিন কন্টিনিউ আমার সাথে রাতে কথা হয়। কথা হওয়াতে এক পর্যায়ে একদিন আমাকে বললো যে কাজল তুমি আমার একটা কথা রাখবা। আমি কি? বলছো আমার আব্বা আমাকে মারছে, আমি আর তোমার সাথে কথা বলতে পারবো না, তুমি কিছু মনে নেওয়া, তুমি আমাকে বলে যাও। আমি বললাম তোমার আব্বা তোমাকে মারছে, তুমি কলেজে পড়ো, আর এটা তো ঠিক হয় নাই। সে বলতে পারতো যে অনেক রাত হয়েছে, তুই ঘুমিয়ে পড়। বাবা হয়ে মেয়েকে হাত তোলা, এটা তো মানবের দিক দিয়ে অন্যায়। তোমাকে সে বোঝাতে পারতো, কিন্তু টর্চার করা ঠিক হয় নাই। তো বলছে যে কাজল সামনে তোমার পরীক্ষা, আমি ফর্ম ফিল আপ করবো, ফর্ম ফিল আপ করে তোমাকে চলে আসবো, তুমি কি আমাকে নেবে? আমি তো তোমার জন্য অপেক্ষায় আছি, তুমি কি আসবে? এরপর সে বললো যে আমি কালকে আসবো। এর সাথে কিন্তু আমার কথা হচ্ছে কি বিয়া ভাই, ও কালকে বলতে গেলে রাতটুকু সময় আছে আমার। এরপরে ওর সাথে কথা বলতে বলতেই হঠাৎ করে আমার একটা মিস কল আসে, সাথী, মিরপুর 10 থেকে। তো কথাবার্তা বলার এক পর্যায়ে সাথীকে বললাম যে তোমার সাথে কি আমার দেখা হবে? এর সাথে কিন্তু রাত পরে দেখা হবে। কার সাথে? যার নাম কিন্তু আমি বলিনি, সে মেয়েটার নাম ছিল হচ্ছে রাবু, আর আমাকে যে মিস কল দিল সে হচ্ছে সাথী। ইতিমধ্যে পিঙ্কি আবার কল দিয়ে বসলো। আমি জানি যে আমার কথাগুলো কারোর বিশ্বাস হবে না, তবে নিজের বুকে হাত রেখে বলতে পারবো যে একটাও মিথ্যা বলছি না। পরবর্তীতে ও কিন্তু আসবে, রাতে আসবে, পরদিন রাতে। আচ্ছা, সাথীকে আমি বললাম যে আমি আসতেছি, খুলনা থেকে আসবো। স্ট্যান্ড প্লাজাতে আমি মোবাইল ছাড়াচ্ছি এবং তাকে ট্রেনের শব্দ শোনালাম, ওই চলন্ত সিঁড়ির শব্দ। অনেকে লক্ষ্য করবেন ট্রেনের শব্দটা সাইড থেকে শুনলে আর ওই চলন্ত সিঁড়ির শব্দ কিন্তু প্রায় ঝকঝক একই শব্দ। তো পরবর্তীতে আমি কি করলাম, ওকে শব্দ শোনাচ্ছে আমি আসতেছি, তুমি কিন্তু মিস করো না, দেখা হবে কোথায়? ফার্মগেট দেখা হবে। আচ্ছা ঠিক আছে। এদিক থেকে ওই পিঙ্কিও কিন্তু বলতেছে আমি হাতির দিকে আসবো। আমি পিঙ্কিকেও চিনি না, মানে তিনজনে কাউকে আমি চিনি না, কখনো দেখিও নি। আচ্ছা, প্রথম যখন আমি সাথে সাথে দেখা করলাম ফার্ম গেটে, দেখা করে আমি জিজ্ঞেস করলাম যে কোথায় যাবে? ও বললো আপনি যেখানে নেবেন। আমাকে তুমি আমায় চেনো না, জানো না, তুমি আমার সাথে যাবো, আমি তোমার সাথে কিছু করি, তো বলো তোমার মতো আমার বিশ্বাস আছে। আমাকে 2 দিনে তুমি বিশ্বাস করলে কিভাবে? বলছে যে ওই কথার মতো কথা হলে অল্প গজায় বোঝে, আর জাতের কচু হলে অল্প জালে সিজে। কোথাও তোমাকে আমি বুঝতে পারছি যে তুমি ভালো লোক, কিন্তু আমি তো কতটা খারাপ লোক সে তোমাকে চিনি না, জানেন না। পরবর্তীতে তাকে আমি রেস্টুরেন্টে নিয়ে গেলাম, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে বললাম চলো এক ফ্রেন্ডের বাসায় একটু আলাপ করে চলে আসবো। তো উঁচু করে গিয়ে কি আলাপ করবা? আমাকে সমস্যা নেই, চলে যাই। এরপরে ওর সাথে আমি আলাপ করলাম। শ্রোতারা তো অবশ্যই বুঝতে পারছেন কি আলাপ করলাম, কিন্তু ও কিন্তু রাজি না, ও অনেকটা কাঁদলো। এরপর আমি তার হাতে ধরে ক্ষমা চাইলাম এবং তাকে এখানে একটা বলা ভালো যে আমি কিন্তু প্রত্যেকটা সময় বিপদ থেকে দূরে থাকি। সেটা কি? যাতে ভবিষ্যতে আমাকে বলতে না পারে যে আমার হচ্ছে না, আমি সমস্যায় আছি। তখন আমি আগে থেকে পিল খাওয়াই। জিজ্ঞেস করে যেটা কিসের ওষুধ? আমি বলে যাতে তোমার শুরু কোনো ব্যথা না করে বা জ্বর না হয় এই কারণে। তো পরবর্তীতে ওটা খাওয়ানোর পর আমার আর কোনো রিস্ক থাকে না। পরে ওকে সুন্দরভাবে যে ওদের মধ্যে আগে দিয়ে আসলাম রিক্সায়। ওকে আগে দিয়ে আসার পর ও
ও কিন্তু আমার কাছে জানতে চাইলো না যে আমি কবে ফোন করবো বা কবে আসবো। ও শুধু এটুকুই বললো তুমি ভালোভাবে পৌঁছা আমার ফোন দিও, সাথে বললো। এরপরে পিঙ্কির কাছে আসি। পিঙ্কি কিন্তু এসে অপেক্ষা করতেছে। এখন পিঙ্কির সাথে দেখা হয়েছে, তো পরবর্তীতে ওরে আমি ফোন করলাম যে আমি তোমার জন্য এতক্ষণ অপেক্ষায় আছি আর তুমি চলে গেলে, এটা কি ঠিক হলো? পরে ও বলছে ঠিক আছে আমি আসতেছি। তখন ওরে আমি ওই যে কারণ বাজারে ওখানে ওর সাথে আমি দেখা করি আবার নিয়ে যাই আরেক জায়গাতে, ধারে নিয়ে গিয়ে তার রিক্সা ভাড়াতে বিদায় করে দেয়। এরপরে রাত 10:30 বাজে, তখন রাব্বু আমার ফোন দিছে যে আমি কিন্তু লঞ্চে আসতেছি, কারণ ওর সাথে কন্ট্যাক্ট হয়ে গেছে যে ফর্ম ফিল আপ সেটা করেও চলে আসবে। এরপরে কিন্তু রওনা দিছে। এখন রাত যখন 2:55 বাজে, তখন আমি গেলাম সদরঘাটে। তো সদরঘাটে যাওয়ার পর আমি তাকে রিসিভ করলাম। রিসিভ করার পর ওখানে তো আমি গাড়ি পাইলাম না, কারণ ভাড়া চাই অনেক বেশি। পরে ওদিকে কিছু দেখলাম যে ককটেলও ফোটাইলো পাবলিকরা, একটা আতঙ্ক ছিলাম। এরপরে ঠিক 6:13 বাসে উঠলাম, এসে ভাড়াবাড়ি নামলাম। নামার পরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর ফোন দিলাম আমার সেই কার্যালয়ে আর কি, যেটা বলেন। ফোন দেওয়ার পরে বললো যে ভাই আপনি আসেন। পরে দুজনে থাকলাম ওখানে। খাওয়ার পরে খাওয়া দাওয়ার পর ওই দিন গেল, সারাদিন রাত গেল পরের দিন। আর এদিকে আমার যে ফোন দিন নাম্বার দিয়েছিল সেই নুরুদ্দিন আমার টোটাল 57টা কল দিছে। ওরা আমি বলছি আমি কিন্তু ও কিন্তু চলে আসছে, ও বিশ্বাস করে না। আচ্ছা, আসার পর পরবর্তীতে আমি জিজ্ঞেস করলাম যে নুরুদ্দিন ভাই আপনি তো আমার ফোনটা দিলেন, আপনি তো বোঝা উচিত আমি রিসিভ কেন করতেছি না। পরে নুরুদ্দিন ভাই যাত্রা বাড়ি থেকে সোজা চলে আসছে খালি পায়ে, মানে টেনশন যে এই মেয়ে চলে আসছে, একটা আশ্চর্যজনক ঘটনা। তো পরবর্তীতে আমি নুরুদ্দিন ভাইয়ের সাথে ওর ফেস করাই নাই, কারণ নুরুদ্দিন ভাইয়ের বাড়ি আর ওর বাড়ি পাশাপাশি। তো পরবর্তীতে আমি শুয়ে আছে, ঠিক তখন দেখি ওর মোবাইল একটা ফোন বাজে, রাবুর মোবাইলে। তখন রাবুর এক চাচি, দুঃসম্পর্কের চাচি, ও ফোন করে বলছে তুই কোন জায়গায়? বলে আমি ঢাকা চলে আসছি। বলে ঢাকা চলে আসি কার কাছে? পরে আমাকে বললো তুমি কথা বলো। পরে আমি কথাবার্তা বলার এক পর্যায়ে আমি বললাম যে অ্যাকচুয়ালি আপনার মেয়ে তো এভাবে রাগ করে আসছে, তো কোথায় রাবু না বিয়ে হয়েছে বলে। আমি বললাম যে রাবু আসছে আজকে 2 দিন, বিয়ে হলো কিভাবে, কার সাথে বিয়ে হলো? পরবর্তীতে রাবুর একটা ফুফাতো ভাই ছিল, বাড্ডা থাকতো, তার নাম আমি জানি না, কোনদিন কথাও বলি নাই। রাবু ওর নাম্বারে ফোন করলো, ফোন করে বলছে ভাই আমি এই জায়গায় চলে আসছি, তুমি আমার নিয়ে যাও। তো পরবর্তীতে আমি ওখান থেকে নামলাম, নামে রাবুর সাথে করে সিএনজি নিয়ে সোজা বাড্ডা চলে গেলাম। বাড্ডা যাওয়ার পরে ওখানে নামাই দিলাম। দেওয়ার পর ওর ফুফাতো ভাই আমার সাথে কথা বলবে তো কোনো কথা বললো না, সোজা রাবুকে নিয়ে চলে গেল। রাবু আমার চোখটি ভালো, তুমি যাও গা। আর ওই মুহূর্তে আমি রাবুকে 720 টাকা দেই। 720 টাকা পাওয়ার পর সে আমাকে আধা ঘন্টা পর একটা ফোন দিয়ে বলছিল যে থ্যাঙ্কস। আমি থ্যাঙ্কস কি জন্য? বলে আমি আর বাড়ি ফিরে যাবো না। তো বাড়ি ফিরে যাবে না, তোমার মা বাবা কাঁদবে। আর আমার সাথে যোগাযোগ বলে যে তুমি আমার ফোন টোন দিও না, ঢাকা নিয়ে আসার জন্য তোমাকে ধন্যবাদ। তো পরবর্তীতে এখন আমি শুধু এটাকে বলবো যে আমি পত্রিকাতে বিজ্ঞাপনও দিয়েছিলাম, পাত্রী চাই। এই বিজ্ঞাপন দেওয়ার পর থেকে মংলা থেকে একটা ডাক্তার, নার্গিস আক্তার, সেই ডাক্তার আসে, যে ডাক্তারের কাছে আমি একটা ছবিও পাঠাই। তো উনি আসার পর কাপদুরে দেখা হয়। তো দেখা হওয়ার পরে আমি যা চেহারা দেখছিলাম তাদের বাস্তবে মিলে না। শুধু একটা জিনিস খুব ভালো, যে তার চুলগুলো অসাম, 2টা শ্যাম্পুতে তার চুল মনে করেন ভিজবে না, এত লম্বা চুল তার। তো পরবর্তীতে তার সাথে রাতে আমি এই হোটেলে থাকি। যে মেয়ে বিজ্ঞাপনে শুনে চলে আসলো তার সাথে আপনি হোটেলে থাকা শুরু করে দিলেন? থাকলাম। দিস ইজ জাস্ট মানে আমি জানতাম এটা কেউ বিশ্বাস করবে না। ইনটলারেবল। হাউ কুড ইট? মানে মেয়েটা কেন আপনার এটা শুনে আসবে আর আপনি সঙ্গে সঙ্গে হোটেলে থাকা শুরু করে দিবেন? কেন? ওয়াই? আচ্ছা, আমি এখানে বলি, ও বলতেছে যে তুমি আমার রাখবা কোথায়, আমি রাখার একটা ব্যবস্থা আছে, এক। আর দ্বিতীয়ত ওর একটা চাকরির ইন্টারভিউ দিবে, আবার মানে ঢাকায় সে যে কোনো ইয়াতে চাকরি করবে। সে আমাকে বলছে সে ডাক্তার, কিন্তু পরে দেখলাম যে সেই ডাক্তার না, ওই গ্রাম্য ডাক্তার আর কি। তো পরবর্তীতে ওই যে বড় মগবাজারে বিশাল একটা বিল্ডিং, ওখানে গেলাম ওরে নিয়ে চাকরির ইন্টারভিউ টিকলো না, কারণ আগে সেখানে 5,000 টাকা জমা দিতে হবে এবং এই টাকা জমা দেওয়ার 3 মাস পরে তারা যোগাযোগ করবে, আর কন্টিনিউ তাকে যোগাযোগ করতে বলেছে। কিন্তু সেই যোগাযোগ বলছে আমি আপনাকে টাকাও দেবো না, আমরা চাকরিও করবো না। এরপরে আমি 2 দিন রাখি তাকে ওখানে। 2 দিন রাখার পরে একবার আমি ওদের খুলনাতে যাই। খুলনাতে যাওয়ার পর দেখি যে একেবারে শোচনীয় অবস্থা। খুলনা মংলায় ওদের মাছের ঘের আছে, চিংড়ি মাছ চাষ করে। ওরা হচ্ছে 2 বোন আর 1 ভাই, ওই বড়। তো পরবর্তীতে ওখান থেকে মনে করেন যে আমি চলে আসি, ওরা সুন্দরভাবে পৌঁছায় দিয়ে আমি কিন্তু সাথেই যাই। পৌঁছায় দিয়ে আসার পর আমার সাথে আর যোগাযোগ নাই। হঠাৎ একদিন আমি ফোন দিই, যোগাযোগ নাই, 2 দিন পর মোবাইল বন্ধ। এরপরে মনে করেন যে ও তো আসছেই, ও আসার পরে আরো অনেক মেয়ে আসছে, যেটা বরিশাল মোলাদে থেকে আসছে। সেটারে আমি যে বিশেষ ইস্তেমা আছে, বিশেষ ইস্তেমার কাছে ওখানে রেখে চলে আসছি, ওর কোন চাচা আছে। তো এরকম আমার শুধু একটাই দুঃখ যে আমি একজনের উপর প্রতিশোধ নিতে গিয়ে এতগুলা মানুষের যে ক্ষতি করছি, যেটা একে বলে মানে অনেকে বিশ্বাস করবে না। বিশ্বাস এজন্য করবে না যে এটা বানানো গল্প, কিন্তু নিজের বুকে হাত রাখবো যে কেউ যদি প্রমাণ চাই যে প্রুফ কি, আমি তাও দিতে পারবো। আমার এখানে আসার উদ্দেশ্য একটাই, কারণ অনেক প্রোগ্রাম আমি শুনেছি, যার মধ্যে যাহা বলিব সত্য বলিব, এই প্রোগ্রামটা আমার খুব ফেভারিট। জীবনের গল্প আছে। Fine, we got your story. আমরা এই পর্যায়ে যেটা করব, আমাদের যিনি সাইকিয়াট্রিস্ট আছেন তার সঙ্গে একটু কথা বলতে চাই।
ডক্টর দাদুল ইসলাম, তো শুনলেন তো আপনি, আপনার তো কি বলার আছে? যে আমরা পল্লীজয়ের মূল গল্পটা শুনলাম, এর আগেও আমরা এরকম আরো যে একটা কাহিনী শুনেছি যে এই জয়ের মতনই তারাও এরকম করতো, এবং একটা ব্যাকগ্রাউন্ড যেটা সবক্ষেত্রেই দেখা যায় সেটা হচ্ছে যে প্রথম দিকে তারা কোনো একটা মেয়ের কাছ থেকে প্রতারিত হয়েছে, অথবা তাদের কাছ থেকে সে কোনো না কোনো একটা আবেগগত আঘাত পেয়েছে। আমি এই আগের অনুষ্ঠানে কিন্তু চাঁদপুরের একটা কাহিনী বলেছিলাম যে খুবই বিখ্যাত একটা পত্রিকা তখন এসেছিল রসিকা, সে একটা সম্পর্ক করতে চেয়ে গিয়ে তাহলে মেয়ের আত্মীয় স্বজন রাজি হয়নি, মেয়ের রাজি হয়নি, তাকে প্রত্যাখ্যান করাচ্ছে এবং তাকে অপমান করেছিল। সেখান থেকে সে ক্ষুব্ধ হয়ে পরবর্তী পর্যায়ে ওই এলাকার এবং দেশের বিভিন্ন অংশ থেকে নয়টি মেয়ে মহিলাকে সে খুশিয়ে বা প্রলোভন দেখিয়ে নিয়ে এসে তারপরে তাদের প্রত্যেকটাকে খুন করে ফেলেছিল। সে রসিকা এখন বন্দি আছে, জেলে আছে এবং তার বিচার চলতেছে। এই যে সবগুলি কাহিনী বা এর আগে আমরা এই ঢাবলি ও সত্যগুলো অনুষ্ঠান যাচ্ছি যে কয়েকজনকে শুনলাম, যে তাদের অনেকটা একই রকম, যে প্রথমে কোন একটা মেয়ের কাছ থেকে আবেগগত ভাবে সম্পর্ক দিক থেকে সম্পর্ক ভেঙে যাওয়াতে বা মেয়েটি তাকে অস্বীকার করাতে বা প্রত্যাখ্যান করাতে তাদের ভিতরে একটা তীব্র বিদ্বেষ এবং ক্রোধ সৃষ্টি হয়েছে। এখানেও জয় অতি অল্প বয়সী সাত বছর হয়েছে, ঢাকায় এসে ছেলেদের কাজ করতো, তারপরে সে আবার গ্রামে গিয়ে সেখানে আরেকটি মেয়ের সঙ্গে সে সম্পর্ক করতে চেষ্টা করেছে এবং সে ওই মেয়েটা সব ধরনের খরচ দিত, মেয়েটা কিন্তু সেটা নিত। কিন্তু যখন তাকে প্রেম প্রস্তাব দিল, তার ভালোবাসার কথা বললো, তখন এই মেয়েটা যেভাবে হোক সেটাকে রিফিউজ করেছে। এই যে তার কাছ থেকে সুবিধা নিল অথচ তার আহ্বানকে প্রত্যাখ্যান করলো, কিছু কিছু ক্ষেত্রে কিছু ছেলেদের ক্ষেত্রে সেটা যাদের হীনমনতা বোধ আছে, যারা নিজের সম্বন্ধে আত্মসম্মান বোধ কম থাকে, তারা কিন্তু এই যে প্রত্যাখ্যান গুলিকে খুব বড় ধরনের অপমান হিসেবে গ্রহণ করে, যার ফলে তাদের ভিতরে ঘৃণা, বিদ্বেষ এবং ক্রোধ এমন ভাবে তৈরি হয় যে তারা এরপর থেকে সব নারীকে সেভাবে দেখে এবং তাদের উপর সুদ নেওয়ার চেষ্টা করে, যেটা ওই রসিকার মতন আর অনেক কাহিনী ছিল। এই ক্ষেত্রেও এই জয় কিন্তু সেই কাজটাই করেছে। সে মোবাইলের সব ধরনের মেয়েদের সঙ্গে কথা বলতো এবং আরেকটা গুণ হচ্ছে যে সে কথা বলেই খুব দ্রুত পটিয়ে ফেলতে পারতো মেয়েদেরকে, এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে তাদের যে এভাবে নষ্ট করলো আর সে সম্পর্ক রাখলো না, সে যে শুধুই কেবল একটা প্রতিশোধ নেওয়ার কারণে ব্যক্তিগতভাবে যে সে তার লোক এতটা করলো, এই বিষয়টি কিন্তু কোনো মেয়ে কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারেনি বা তাকে আইনের কাছে নিয়ে যেতে পারেনি। এই ব্যাপারটা একটু সবাইকে বুঝতে হবে যে আসলে আজকাল যে আমরা মোবাইল যে টেলিফোন নিয়ে আসতেছি, আধুনিক প্রযুক্তি আমাদেরকে অনেক সুবিধা যেমন সৃষ্টি করেছে, কিছু সামাজিক অসঙ্গতি তৈরি করেছে বা সংকট তৈরি করেছে। এরকম ইন্টারনেট, মোবাইল এগুলো থেকে অনেক বিভিন্ন এডিকশন এসে যায়, তারা বিভিন্ন রকমের যৌন অপরাধী যেটা ব্যবহার করে এবং একজনের সঙ্গে একজন কথা বলতে গিয়ে সরাসরি দেখা হচ্ছে না, শুধু কথার মাধ্যমে, মিষ্টি কথার মাধ্যমে অথবা মিথ্যা কোনো পরিচয় দিয়ে, যেখানে জয় যেটা করেছে প্রলোভন দেখিয়ে দেখিয়ে এবং মিষ্টি কথা বলে বলে সে কিন্তু মেয়েদেরকে প্ররোচিত করছে, প্রলোভিত করেছে। এক্ষেত্রে কিন্তু এই যে বুঝতেই করেছে মেয়েদের এবং গার্জিয়ানদেরকে একটু সতর্ক হতে হবে যে মোবাইলে যে তারা সারা দিন রাত কথা বলেছে, তার সঙ্গে কথা বলে, কতটুকু কথা বলে, কি ধরনের কথা বলে, এই ব্যাপারগুলিকে একটু যদি মনিটর না করা হয় তাহলে কিন্তু এই বয়সের ছেলেমেয়েরা এরকম যে সম্পর্কগুলি টেকসই হবে না বা বেমানান হবে সেরকম সম্পর্কে চলে যেতে পারে বা একটু খারাপ ধরনের সম্পর্ক চলে যেতে পারে, যার কারণে এই 30 থেকে 40টা মেয়ে এই ভুল পথে এসে নিজেদের চরিত্র হারিয়ে হয়েছে, কিন্তু তারপরে তারা কিন্তু কোনো প্রতিবাদ করতে পারেনি। কারণ এই কারণে যে তারা যে কাজটা করেছে, তারা যে অবৈধভাবে এই যে মেলামেশা করেছে, এই জিনিসটাই কিন্তু তাদের নিজেকে দুর্বলতা হিসেবে কিন্তু তারা দেখছে। তারা দেখছে আমরাই তো একটা খারাপ কাজ করেছি, এখন এটা যদি কিছু করতে যায় তাহলে আমার আত্মীয় স্বজনের কাছে বা আমার পরিবারের কাছে বা সবার কাছে বরং আমারই বদনাম হবে, আমারই সুনাম ক্ষুণ্ণ হবে, আপনি এটা নিয়ে বাড়াবাড়ি করা দরকার নেই। এই যে বাড়াবাড়ি করা দরকার নাই বলে তারা যে তাকে প্রশ্রয় দিয়ে দিল, এই যে এতদিন মেয়ে তাকে এইভাবে খারাপ কাজ করার বদলে তাকে কোন রকমই সামাজিক বা আইনগত কোনো শাস্তির মুখোমুখি তাকে করতে দিল না বা হতে হলো না, এটাও কিন্তু এক ধরনের তাকে রিওয়ার্ড দেওয়া বলে আমরা যাকে বলি, যে তাকে এই প্রশ্রয় পেয়ে সে আরো বেশি উগ্রভাবে, আরো বেশি মাত্রায় সে এই কাজটা করতে এগিয়ে গিয়েছে। তাতে আমাদের একটা সামাজিক প্রতিরোধ তৈরি করতে হবে।
ওই মেয়ে যে মেয়েরা এরকম করতেছে তাদেরকেও বুঝতে হবে যে এরকম টেলিফোনে কথা বলে বলে কারো মুগ্ধ হয়ে তার কাছে নিজেকে একেবারে কারোর সঙ্গে যোগাযোগ না রেখে তার খোঁজ খবর না নিয়ে তার কাছে চলে যাওয়া বা অনৈতিক সম্পর্ক তৈরি করা, এটা যে ভুল এবং অন্যায়, এটা পাপ, এটা তাদেরকে বুঝতে হবে। এবং যদি এরকম কিছু ভুল করে কোনো ছেলে করেও ফেলে, সাহস করে তাকে দড়িয়ে দিতে হবে যে সে অন্যায় করেছে, সেটা তার সামাজিক ভাবে প্রতিরোধ করতে হবে, আইনগত ভাবে তার ব্যবস্থা নিতে পারে। যদি এটা নিতেও পারে, কিন্তু জয়ের আজকে এতটুকু পর্যন্ত সে যেতে পারতো না, তার আগেই তাকে সংশোধিত হতে হতো, কোনো না কোনো ধরনের জায়গায় সে আটকে দিতে পারতো। তারপরে সর্বশেষ যে কথাটা হয়ে গেল যে আপনাদের অনুষ্ঠানের কথা আমি বারবারই বলছি যে এই ধরনের ছেলেদেরকে কিন্তু তার মা বাবাও, আমি যেটা বললাম, মা বাবাও যেমন তাদেরকে মানে ঠিক মতন মানুষ করতে পারে নাই বা সঠিক পথে রাখতে পারে নাই, এবং আমাদের যে আইনগত ব্যবস্থা, সামাজিক যে কাঠামো, সেখানে এমন কোনো ব্যবস্থা নাই যে তাদেরকে সংশোধন করবে বা তাদেরকে দড়িয়ে দিবে। কিন্তু আপনাদের এই অনুষ্ঠানটা শুনেই কিন্তু সেই অপরাধীরা নিজেদের ভিতরে আত্মপ্রুদ্ধ হয় যে না, আমি কি ভালো কাজ করিনি, আমি কি অন্যায় করেছি, আমি ভুল করেছি, নিজের ভিতরে একটা অনুশোচনা তৈরি হয়, এবং তখন তারা আপনাদের অনুষ্ঠানে এসে তাদের সেই অতীতের অপকর্মগুলো সব স্বীকার করে এবং তারা নতুন ভাবে ভালো পথে আসার জন্য তত্ত্বের ঘোষণা করে। যদি জয় সত্যি এই আপনাদের অনুষ্ঠান শুনে, সত্যগুলো অনুষ্ঠান শুনে নিজের এই কুকর্ম অপরাধ প্রতি অনুশোচনা করে এবং তার জন্য সে যদি আল্লাহর কাছে আন্তরিক ভাবে ক্ষমা প্রার্থনা করে এবং এই পাপ কাজ থেকে সে সরে আসার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকে, তাহলে আমরা আশা করি, এবং এটা খুবই স্বাভাবিক, কারণ একটা জিনিস লক্ষণীয় যে সে শুধু কেবল মেয়েদের সঙ্গে খারাপ কাজগুলি করে বেড়াতো, এটাই তার এক ধরনের অপরাধ। এছাড়া অন্যান্য যে অপরাধ, ডাকাতি করা অথবা কাউকে খুন করা অথবা অন্যান্য যে বড় ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি ছিল, সেই দিকে সে কিন্তু যায়নি। অর্থাৎ তার একটা বিকৃত মানসিকতা থেকে, নারীদের প্রতি একটা বিদ্বেষ ক্রোধ থেকে সে যে কাজগুলি করেছিল, সেটাই তার একটা অপরাধ, এবং সেটা তার ভিতরে গেঁথে গিয়েছিল বলেই, এবং সামাজিক ভাবে এবং রাষ্ট্রীয় ভাবে এটা কোনো প্রতিরোধ হয়নি বলেই এই মাত্রা পর্যন্ত সে পৌঁছেছে। এখন যদি সে নিজে থেকে আবার আত্মপ্রুদ্ধি হয় যে না, আমি ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, তাহলে সে একদিকে সংস্থার কাছে ক্ষমা চাইবে এবং নিজে আবার ধর্মকর্ম আবার ভালো করে তার এতদিনের পাপের যে ফলাফল, সেটা থেকে সে পূর্ণ অর্জন করে আরো বেশি করে ভালো কাজ, সৎ কাজ, এবং নারীদের প্রতি যে অত্যাচার অনাচার করছে, এখন থেকে নারীদেরকে সম্মান করে তাদেরকে মর্যাদা দিয়ে তাদেরকে আবার তাদেরকে যোগ্যকরণ হিসেবে না ভেবে তাদেরকে যথাযথ মর্যাদা সম্মান দিয়ে তাদের সঙ্গে এখন চলাফেরা করে এবং একটা অত্যন্ত নৈতিক জীবনযাপন, ধর্মীয় জীবনযাপন করে একটা নারীকে সে সঠিকভাবে বিবাহ করে, তার সঙ্গে সংসার করে, অন্য কোনো খারাপ পথের দিকে বা দৃষ্টিকে না দিয়ে সে যদি নিজেকে সংশোধন করতে পারে, তাহলে কিন্তু তার অতীতের সব পাপও যেমন মোচন হয়ে যেতে পারে, সে নিজেও একটা খুবই সুখী এবং আনন্দময় জীবনযাপন করতে পারে। আমরা আশা করি এবং দোয়া করি সে নিজের সাহিত্যিক দৃঢ়তা মনোবল নিয়ে সে একটা সঠিক পথে এবং নৈতিক উন্নত জীবনযাপনের দিকে নিজেকে নিয়োজিত রাখবে। অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম। আপনাকে ধন্যবাদ।